সম্রাট জঙ্গলের ডেরা থেকে পালিয়ে এখানে এসেছে। ও জানে তরঙ্গিনীর পুলিশের হাতে চলে যাওয়ার ঘটনাটা নৃপেন্দ্র একেবারেই ভালোভাবে নেবে না, কিন্তু স্রোতস্বিনী যদি কাজটা করে থাকে তবে সেই রাগটা কিছুটা হলেও কমবে। তাই ও ওর জন্য ডেরায় এসেই ওর এক বিশ্বস্ত সঙ্গী রমনকে ফোন করে। অন্ধকারে দৌড়দৌড়ি করতে গিয়ে সম্রাটের পায়ে বেশ ভালো রকমের চোট লেগেছে, কিন্তু তাতেও গুরুত্বই দেয় না। রমন অনেকক্ষণ ধরে ফোনটা না ধরায় সম্রাট এবার বিরক্ত হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত যখন ও কলটা রিসিভ করে তখন সম্রাট রাগে চিৎকার করে ওঠে। হ্যালো, সম্রাট ফোন করেছিলে? তুই কি করতে আছিস রমন? কি করছিস ওখানে? সময় মতো ফোন ধরতে পারিস না? কতখানি ইম্পর্টেন্ট কাজ আছে তুই 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 জানিস না? সরি সরি সম্রাট, আসলে আসলে বাথরুমে। তোকে সারা জীবনের জন্য বাথরুমে বন্ধ করে দেব বোকাচোদা। তারপর তুই বুঝবি। ওখানে কি হয়েছে সেটা বল। স্রোতস্বিনী মেয়েগুলোকে পৌঁছে দিয়েছে তো? সম্রাট সম্রাট আসলে আসলে রমনের কণ্ঠস্বর যেভাবে কাঁপছে তাতে কিছু যে একটা ভুল হয়েছে সেটা সম্রাট ভালোই বুঝতে পারে। ও এবার রাগে চিৎকার করে ওঠে। ভেড়ার মতো ম্যা ম্যা না করে সোজাসুজি বল, কি বলতে চাইছিস? কি হয়েছে? কি হয়েছে? ওদের ওদের স্রোতস্বিনী পৌঁছে দেয়নি সম্রাট। তার আগেই মেয়েটা আর এক জায়গায় ওদের নিয়ে চলে গিয়েছে। মানে কোথায় চলে গিয়েছে? দেখ রমন, আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে, আর মাথা গরম করার সাহস দেখাবি না। কি হয়েছে পরিষ্কার করে বল। স্রোতস্বিনী ওই মেয়েগুলোকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। ওরা সবাই ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে মানে? তোরা ব্যাকআপে কি করছিলি? সবই ঠিকঠাক কাজ হচ্ছিল সম্রাট। ও জায়গায় প্রায় পৌঁছেই গিয়েছিল। একদম শেষ মুহূর্তে গাড়ির ডিকি খুলে একজন বেরিয়ে আসে। সে গাড়িতে ঢুকে যায়, তারপর গাড়ি ইউটার্ন নেয়। কে বেরিয়েছে ডিকি থেকে? কে? কার এত বড় সাহস? জানি না সম্রাট। ওর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ছিল, কিছু বোঝা যায়নি। আর সবটা এত তাড়াতাড়ি হয়েছে যে রাগে সম্রাটের মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করতে না পেরে ও ফোনটাই আছাড় মারে। ওর পরিকল্পনা সমস্তটাই বানচাল হয়ে গেছে। তবে তরঙ্গিনী যে নিশ্চিন্তে বাড়ি যেতে পেরেছে এটার জন্যই কোথাও না কোথাও ওর একটু খুশি হয়েছে। তবে বাকি যেগুলো হয়েছে সেগুলোর জন্য যে নৃপেন্দ্র ওকে একদমই ছাড়বে না সেটাও ভালো করেই জানে। ওকে সবটা ঠিক করে দিতেই হবে। তবে যতদিন না সবটা ঠিক করে দিতে পারছে ততদিন পর্যন্ত ওকে আন্ডারগ্রাউন্ড হতে হবে। সেই জন্যই ও এখান থেকে চলে যাবে বলে পা বাড়ায়। তবে বাইরে যাওয়ার সময়ই নৃপেন্দ্রকে দেখে ও চমকে যায়। গুরুজি, আপনি? তুই যে মন দিয়ে আমাকে ডেকেছিস সম্রাট, আমি না এসে পারি? বল। সম্রাট সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ওই অবস্থাতেই নৃপেন্দ্রর পাশে থাকা দুজনকে মেরে বাইরে পালাতে যেতে চায়, কিন্তু তার আগেই বৃন্দা অতর্কিতে এসে ওকে শূন্যে তুলে ধরে আছাড় মারে। বৃন্দার খোলা চুল হাওয়ায় উঠছে। ও যখন শান্ত থাকে তখন ওকে নিরীহ বলেই মনে হয়, কিন্তু যখন নৃপেন্দ্র আদেশ করে তখন ও সাক্ষাৎ একটা দানব হয়ে ওঠে। একটা পাথরের জোরে মাথা ঠুকে যাওয়ায় সম্রাট জ্ঞান হারিয়ে ফেলে। বৃন্দা ওকে কাঁধে তুলে নিয়ে নৃপেন্দ্রর গাড়ির দিকে যেতে থাকে। ঋতব্রত আয়নার বাড়িতে এসে অস্থিরভাবে পায়চারি করতে থাকে। ওর এতটাই চিন্তা হচ্ছে যে কি করবে কি হবে সেটাই কিছুতে বুঝে উঠতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে আয়না ঠিক আছে তো। ও চাইলেই আয়নাকে ফোন করতে পারে, কিংবা আয়নার নাম্বার হ্যাকও করতে পারে, কিন্তু এখনও এতখানি চিন্তায় আছে যে হ্যাক করতে পারে না। আর আয়না যদি এখন গাড়িতে থেকে থাকে আর সেই সময় মোবাইলে কল করার জন্য যদি অন্যরা জেনে যায়, তাহলে কি হবে? না, ও এমন কিছু করতে পারবে না যে জন্য আয়নার বিপদ হতে পারে। কাজ শেষে আয়না শান্তি মনে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি থেকে বের হওয়ার সময় ও লাইট ফ্যানের সুইচটা অফ করে গিয়েছিল। তাহলে এখন কিভাবে লাইটটা জ্বলছে? ওর সন্দেহ হয়, আর সন্দেহ হতেই ওর শরীর টানটান হয়ে ওঠে।
পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে যায়। অস্থিরভাবে পায়চারি করতে থাকা ঋতব্রত উল্টো দিকে তখন মুখ করে দাঁড়িয়েছিল। ও ঋতব্রতকে ধরে ওকে ঠিক মারতেই যাবে, ঠিক সেই সময় ঋতব্রত ঘুরে দাঁড়ায়। আয়না, আমি এটা এটা আমি আমি ওহ, তুই পাগল হয়ে গেছিস ঋতু? আরেকটু হলেই ঋতব্রতর নাক ফেটে যেত। আয়না কোনো রকমে নিজেকে আটকে নেয়। তুই এইভাবে এখানে কি করছিস? হ্যাঁ, আরে ভাই, তুই তো ইনফর্ম করবি যে তুই এইভাবে ঢুকেছিস। তার উপরে পিছন দিক থেকে মুখ করে দাঁড়িয়েছিলিস। আর একটু হলে তো আমি তোকে মেরেই দিচ্ছিলাম। আয়নার কোনো কথা শুনতে পায় না ঋতব্রত। ও মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে। ও যে কতখানি চিন্তিত হয়েছিল তা এই আলিঙ্গনে স্পষ্টতর হয়ে ওঠে। ও সরে গেলে বিস্মিত আয়না ঋতব্রতর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই 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 কি রে, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? বাবা, এত চিন্তা করছিস কেন? আরে বাবা, আমি একদম ঠিক আছি। আমার চিন্তা হয় আয়না, আমার তোর জন্য ভীষণ চিন্তা হয়। তুই 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 কেন বুঝিস না বলতো? আরে বাবা, আমার জন্য আবার কি নিয়ে তোর চিন্তা হয় রে? আমি কি তোর মতো এরকম একটা নরম সরম অসহায় অবলা নাকি? আরে বাবা, আমি হলাম এক্স বক্সিং অ্যান্ড জুডো চ্যাম্পিয়ন। আমার দিকে যে চোখ তুলে তাকাবে না, আমি তার চোখ একেবারে উপড়ে দেব। শোন, আমাকে ভালো দেখেছিস তো? যা যা, এবার বাড়ি যা, রেস্ট নে। আর আমাকেও একটু রেস্ট নিতে দে ভাই। উফ, কি হেক্টিক দিনটাই না গিয়েছে মায়েরি। নিজের জায়গা থেকে ঋতব্রত সরে তো নাই, উপরন্তু ও স্থিরভাবে তাকিয়ে থাকে আয়নার দিকে। নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়না ওর মাথায় হালকা করে একটা গাঁটটা মারে। ওই, কি দেখছিস? হ্যাঁ, আরে ভাগ। ঋতব্রত আয়নাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুম্বন করে। এমন আকস্মিকভাবে যে ঋতব্রত ওকে চুম্বন করতে পারে সেটা আয়না ভাবতেও পারেনি। ও হতবাক হয়ে যায়। তারপর ঋতব্রতকে সরিয়ে দিয়ে সজোরে ওর গালে একটা চড় মারে। ঋতব্রত গালে হাত দিয়ে একভাবে আয়নার দিকে তাকিয়ে থাকে। আই লাভ ইউ আয়না, আই লাভ। যা যা এখান থেকে। আয়না, তুই আমাকে ভুল বুঝছিস। সত্যি আমার মনে তোর জন্য কোনো খারাপ অনুভূতি নেই রে। আমি তোকে সেই ছোট থেকেই ভালোবাসি, কিন্তু কোনোদিন সাহস করে বলতে পারিনি। বিশ্বাস কর আমায়। যা এখান থেকে, যা যা এখান থেকে। আয়না জোরে চিৎকার করে উঠলে ঋতব্রত থতমত খেয়ে যায়। শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে, বললাম তো যেতে। আয়না। ঋতব্রতর হাত ধরে আয়না ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ে। আসলে ঋতব্রতকে ও ভীষণ পছন্দ করে, নিজের সব থেকে কাছের মানুষ বলেই মনে করে। এমনকি বিদ্যুতের আগেও যদি কারোর কাছে নিজের সমস্যা নিয়ে যেতে হয় তবে সেটা বোধহয় ঋতব্রতই। কিন্তু সে যে এইভাবে হঠাৎ করে ওকে চুম্বন করে ফেলবে তাও বুঝতে পারেনি। ও এটাও বুঝতে পারেনি যে প্রতিক্রিয়ার কারণে ও ঋতব্রতকে চড় মেরে ফেলবে। আসলে আয়না নিজেও জানে না যে কেন, কিন্তু একটা ভীষণ রকমের কষ্ট ওকে ওর পুরো সত্তাকে ঘিরে ধরতে থাকে। ও দরজায় বসে বসেই কাঁদতে থাকে। দরজার এপারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ঋতব্রত। ও জানে আয়না এখন কিছুতেই দরজা খুলবে না। উপরন্তু ও যদি এখন এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করতে থাকে তাহলে পাড়া প্রতিবেশী সেটা ঠিকভাবে নেবে না, কথা শোনাবে মেয়েটাকে। ও তাই আয়নার মোবাইলে কল করে। মোবাইল বেজে বেজে বন্ধ হয়ে গেলে ও একটা ভয়েস মেসেজ পাঠায়। আয়না, আমি আমি তোকে খুব ভালোবাসি। এটা যেমন সত্যি, তেমনি তার থেকে আরো বড় সত্যি যে তুই আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। তোকে ছাড়া আমি কিছু ভাবতে পারিনি, আর ভবিষ্যতেও কোনোদিন পারবো না। তোকে ছাড়া আমি নিজের কথা ভাবতেও পারি না। আমি জানি না তোর কাছে কিভাবে ক্ষমা চাইবো। তোর পারমিশন ছাড়া আমি তোকে কিস করেছি। যখন তুই আসছিলি না তখন খুব চিন্তা হচ্ছিল তোর জন্য, আর যখন তুই এলি জানি না কিভাবে আমার ইমোশনগুলো বেরিয়ে এলো। আয়না, তুই না চাইলে আমাকে ভালোবাসার কোনো দরকার নেই রে। তুই চাইলে আমার উপর রাগ করেও থাকতে পারিস,
কিন্তু আমার থেকে দূরে সরে থাকিস না। তোর ভালোবাসা না পেলেও আমি তোর প্রতি আমার ভালোবাসা নিয়ে থাকতে পারবো, কিন্তু তোর থেকে দূরে থাকার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কথা দিচ্ছি, আমি আমি আর কোনো দিন আমার ভালোবাসার কথা তোকে বলবো না, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিস না প্লিজ আয়না, প্লিজ। তোর থেকে দূরে সরে গেলে আমি বাঁচবো না। জ্ঞান ফিরেছে সম্রাটের। ওর চোখের সামনেটা সবকিছু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, মাথাটা অসম্ভব রকমের ভারী। ও চাইছে হাত তুলতে, কিন্তু কিছুতেই হাত তুলতে পারছে না। কোনো কিছুর সঙ্গে ওর হাতটা বাঁধা রয়েছে। নিজের পরিস্থিতিটা বোঝার জন্য ও অতি কষ্টে আস্তে আস্তে চোখটা খোলে। ও দেখে একটা থামির সঙ্গে ওর হাতটা পিছন থেকে শক্ত করে বাঁধা। ও যাতে উঠতে না পারে তাই হাঁটুর কাছে দড়ি বাঁধা আছে, পায়ের কাছেও দড়ি বাঁধা। এই অবস্থায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কোনো লাভ হবে না এটা জেনেই ও নিজেকে ছাড়ানোর কোনো রকম চেষ্টা করে না। সম্রাট মাথা ঘুরিয়ে দেখে ওর আশেপাশে 3 জন দাঁড়িয়ে আছে। ওদের সকলকে ও চেনে, তবে আজ যে ওরা শিকারীর ভূমিকায় আছে সেটা অভিজ্ঞ সম্রাট খুব ভালো করেই জানে। অনেকক্ষণ একভাবে বসে থাকার পর ঘরে ঢোকে নৃপেন্দ্র। নৃপেন্দ্রর পাশে আছে ওর সর্বক্ষণের সঙ্গী বৃন্দা। নৃপেন্দ্রকে দেখেই সম্রাটের মুখে হাসি ফুটে ওঠে। এতখানি ভয়? হ্যাঁ, অন্ধকার জগতের রাজা, সকলের আড়ালে থাকা বেতাজ বাদশাকে এইভাবে ভয় পেতে দেখে খুব ভালো লাগলো। আমার জ্ঞান নেই, চোট লেগেছে, তারপরেও আমাকে এইভাবে বেঁধে রাখতে হলো। 3 জনকে দিয়ে পাহারা দেওয়াতে হলো। আপনি তো দেখছি আমাকে বেশ ভালো রকম সম্মান করেন। কথাটা শুনেই রাগী নৃপেন্দ্র সম্রাটের কাছে গিয়ে ও চুলটা পিছন দিক থেকে টেনে ধরে। জানিস তোর জন্য আমার কতটা ক্ষতি হয়ে গেছে? তরঙ্গিনী আমার হাত থেকে চলে গেছে, স্রোতস্বিনী আমার হাত থেকে বেরিয়ে গেছে, ওই 3টে মেয়েই চলে গেছে, এজেন্ট ধরা পড়েছে। শুধুমাত্র তোর জন্য আমার কতখানি ক্ষতি হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি তোকে কতবার বলেছি সব কিছু দূরে থাক, দূরে থাক, কিন্তু না, তুই থাকিসনি। যে আমার ক্ষতি করে আমি তাকে বাঁচিয়ে রাখি না, শেষ করে দেব তাকে, প্রাণে মেরে ফেলবো। তাহলে মেরে ফেলো, মেরে ফেলো। আটকেছে কে বাবা? নৃপেন্দ্র অবাক হয়ে তাকায় সম্রাটের দিকে। নৃপেন্দ্রকে অবাক হতে দেখে সম্রাট এবার উচ্চ স্বরে হেসে ওঠে। অবাক হয়ে গেলে বুঝি? হ্যাঁ, অবাক হয়ে গেলে ভাবলে আমি কি করে জানলাম? পারবে না, পারবে না, আমাকে শেষ করতে পারবে না। তুমি ধ্রুবকে শেষ করে সম্রাটকে তৈরি করেছ। সেই সম্রাটকে যে এত সহজে মারতে পারবে না তুমি। আজকের সম্রাট তৈরি হয়েছে তোমার সমস্ত সন্তানদের শেষ কুকীর্তির ফলে। আমাদের মধ্যে মরণ প্রতিযোগিতা তৈরি করেছ তুমি। সেই মৃত্যুকে জয় করে আজকের সম্রাট তৈরি হয়েছে। আমাকে যে এত সহজে শেষ করে ফেলা সম্ভব নয় বাবা। নৃপেন্দ্র কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে সম্রাটের দিকে। ওর চোখ একটা বন্য শিকারীর মতো ধকধক করে চলছে। সম্রাটও চোখের পাতা ফেলছে না। একটা ঠান্ডা যুদ্ধ চলছে দুজনের মধ্যে। তুই যদি ভেবে থাকিস কারোর সঙ্গে আমার শোয়ার কারণে তোর জন্ম হয়েছে, কিংবা তোর শরীরে আমার রক্ত বইছে সেই কারণে আমি তোকে না মেরে ছেড়ে দেব, তাহলে তুই খুব বড় ভুল করছিস রে। ওই যে বললি না, আমার অনেক ছেলেদের রক্তে হাত লাল করে তবে তুই আজকের সম্রাট হতে পেরেছিস। তাহলে ভাব আমি যদি একটা সম্রাট তৈরি করতে বাকিদের মেরে ফেলতে পারি, তাহলে তোকেও মেরে ফেলতে যে আমার জাস্ট 1 মিনিট লাগবে
সেটা আশা করি তোকে নতুন করে বলতে হবে না। দরকার পড়লে তোকে আমি ঠিক একটা কিন্নুর মতো পা দিয়ে পিষে ফেলবো। সম্রাট চোখে দৃষ্টি সরায় না। ও একভাবে তাকিয়ে থাকে নৃপেন্দ্রর দিকে। ও দৃষ্টির মধ্যে লজ্জা, সংকোচ, ভয়ের লেশ মাত্র নেই। কিন্তু কিন্তু সেটা তো আপনি পারবেন না গুরুজি। একটা সম্রাট তৈরি হতে এতগুলো বছর লেগেছে। আপনি মানুন আর নাই মানুন, নতুন করে একটা সম্রাটকে তৈরি করা সেটা কিন্তু এতটাও সহজ কথা নয়। খুব অহংকার না তোর? খুব অহংকার, হ্যাঁ, খুব অহংকার। আমি জাস্ট এক সেকেন্ডে তোর অহংকার ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। দেন ডু ইট। বললাম না, আমাকে মেরে ফেলুন, ভেঙে ফেলুন, যা ইচ্ছা করে নিন, শুধু আমার কানের কাছে লেকচার দেবেন না। আমি আপনার দাবার ঘুঁটির এইসব ছোটখাটো বড় নই যাকে এক চালে আপনি সরিয়ে ফেলতে পারবেন। আমি সম্রাট। আমি মরবো ঠিক আছে, কিন্তু মরার আগে মরণ কামড় দিয়ে তবেই মরবো। যে তিনজন সম্রাটকে পাহারা দিচ্ছিল, নৃপেন্দ্র এবার তাদের মধ্যেই একজনের দিকে ঘুরে তাকায়। রাগে ওর মুখ লাল হয়ে গেছে। এর অহংকার ভাঙতে যা করতে হয় তাই কর। আমি যেন কাল এসে দেখি এ আমার পা ধরে ক্ষমা চাইছে। আর যদি সেটা না পারিস, তাহলে তোদের ক্ষমা চাওয়ার অবস্থায় আমি রাখবো না। বৃন্দা। বৃন্দার সঙ্গে নৃপেন্দ্র এখান থেকে চলে যায়। ওদের চলে যাওয়ার পর যারা সম্রাটকে পাহারা দিচ্ছিল তারা তিনজনে একসঙ্গে সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ে। সম্রাটকে ওরা বেধড়ক মারতে থাকে। সম্রাটের হাত পা বাঁধা থাকায় ও সামান্য প্রতিরোধ পর্যন্ত করতে পারে না। ও একইভাবে পড়ে পড়ে মার খেতে থাকে। বিদ্যুৎ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ওই দুজনের পাশে। অপারেশন করে ওদের শরীর থেকে গলি বের করে দেওয়া হয়েছে। এদের দুজনের সঙ্গে কথা বলার জন্য ও অধৈর্য হয়ে উঠছে, কিন্তু এখন ওষুধের কারণে ওদের জ্ঞান না থাকায় অনিচ্ছা সত্ত্বেও ওকে অপেক্ষা করতেই হয়। যে সমস্ত তথ্যগুলো বিদ্যুৎ পেয়েছে সেইগুলো নিজের মোবাইলে ফাইল আকারে সেভ করে রেখেছে। এখন হাসপাতালে অন্য কোনো কাজ না থাকায় ও চুপ করে শুয়ে শুয়ে সেই সমস্ত তথ্যগুলো গভীর মনোযোগ দিয়ে পড়তে থাকে। রোহনের সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সবটাই ও লিখে রেখেছে। রোহন প্রথমে একজন অনাথ ছিল, তারপর একটি আশ্রমে ও বড় হয়েছে। তারপর সেখান থেকেই এনজিও চালু করেছে এবং অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়েছে। স্রোতস্বিনীর সঙ্গে রোহনের প্রথম সাক্ষাৎ হয় একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের আবার প্রধান অতিথি ছিলেন নৃপেন্দ্র শাস্ত্রী। রোহনের সম্পর্কে পড়ার পর ও নূপুরের সম্পর্কে পড়তে থাকে। নূপুর যে নিরপরাধ না এটা চাইলেও আর অস্বীকার করতে পারে না বিদ্যুৎ। নূপুরের ঘর থেকে ও একটা সোনার চাকতি পেয়েছে, সঙ্গে পেয়েছে নানা রকম দামি দামি উপহার এবং একটা খাম যার ভিতর দিকে একটা শ্লোক লেখা আছে। কাগজে যদি অন্য কিছু লেখা থাকতো তাহলে ওর দৃষ্টি এতখানি আকর্ষিত হতো না, কিন্তু শ্লোক লেখা আছে মানে হয় শ্লোকটি কোনো বইয়ের অংশ বা এমন কোনো মানুষের সঙ্গে যুক্ত যে এই সবের চর্চা করে। নূপুর যেখানে কাজ করত ও সেই অফিসের ব্যাপারেও খোঁজ খবর নিয়েছে। অফিসের মালিক যে সুবিধার নয় সেটা ওর সঙ্গে কথা বলেই বিদ্যুতের মনে হয়েছে। অফিসের মালিকের সম্পর্কে আরও কিছু জানতে ও খোঁজ করে জেনেছে যে তিনি কিছু কিছু আর্থিক প্রতারণার সঙ্গেও যুক্ত রয়েছেন, তবে সেগুলো আহামরি সেরকম নয়। কম বেশি বহু কোম্পানির মালিকের নাম আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে, তবে ওকে সবথেকে বেশি আকর্ষিত করেছে অপর একটা তথ্য। ওই কোম্পানির মালিকের একজনের কাছে দীক্ষা নেওয়া আছে, আর তার নাম নৃপেন্দ্র শাস্ত্রী। প্রত্যেকটা জিনিসই কোথাও না কোথাও গিয়ে এই একটা আশ্রম বিশেষত এই মানুষটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বিদ্যুৎ নৃপেন্দ্র শাস্ত্রীর বিষয়েও খোঁজখবর চালিয়েছে, তবে নৃপেন্দ্র সম্পর্কে এমন কোনো তথ্য খুঁজে পায়নি যে জন্য তাকে সন্দেহ করা যেতে পারে। নৃপেন্দ্র প্রবচন শোনায়, ভক্তিমার্গের কথা বলে,
আর ওর প্রবচনে কখনো কোনোদিন উস্কানিমূলক কোনো মন্তব্য থাকে না, বরং সবকিছু নির্বিশেষে সকলকে একসঙ্গে শান্তি মনেই থাকতে বলেন উনি, সকলকে ভালোবাসতে বলেন। দেশ বিদেশের বহু মানুষ নৃপেন্দ্রের প্রবচন শুনতে আসে। আশ্রম, বিভিন্ন অনুষ্ঠান এবং প্রবচন থেকে ওর যা রোজগার হয় তার 70% দিয়ে দেয় সরকারের কাছে, গরিব মানুষের উন্নতির স্বার্থে। এমন একজন মানুষ এসব কিছুর সঙ্গে যুক্ত থাকবে, এটা ভাবাও বিপজ্জনক। ওকে আরও ভাবতে হবে, নিশ্চয়ই কোনো কিছু ওর নজর এড়িয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে বিদ্যুৎ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যখন আর ভাবনার মতো কিছুই পাচ্ছে না। যখন ওর ভাবনা চিন্তা আটকে যায় তখন বিদ্যুৎ ভীষণ বিরক্ত হয়ে পড়ে। ওর ধৈর্য এমনিতেই কম, আর এই সব ক্ষেত্রে আরও অধৈর্য হয়ে ওঠে ও। চোখ বন্ধ করে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেই ওর মনের মধ্যে ভেসে ওঠে বোনকে কাছে পেয়ে স্রোতস্বিনীর সেই উজ্জ্বল হাসি মুখের প্রতিচ্ছবি। নিজের ভাবনা চিন্তার গতি প্রকৃতি অনুভব করে বিদ্যুৎ নিজেই হতবাক হয়ে যায়। কি ভাবছে ও? কেন ভাবছে? তাছাড়া স্রোতস্বিনীর মুখ বারবার কেন ওর মনে পড়ছে? কেন? কি ভীষণ সাহসী আর বুদ্ধিমতী এই মেয়ে স্রোতস্বিনী, সঙ্গে কি ভীষণ ভালোবাসতে পারে। ও যে এত বড় একজন ব্যবসায়ী সেটা ওকে দেখলে মনেই হবে না। এতটুকু অহংকার নেই। স্রোতস্বিনীর কথা যখনই মনে পড়ছে তখনই এক অসম্ভব সুন্দর ভালো লাগায় ওর মন আবিষ্ট হয়ে উঠছে। আবার এই ভাবনাই ওকে চিন্তিত করে তুলছে। ও ভাবত নূপুরকে ভালোবাসার পর আর কাউকেই ও ভালোবাসতে পারবে না, নূপুরের মতো অন্য কাউকেই মনে হবে না। তাহলে স্রোতস্বিনীর কথা কেন বারবার ওর এত মনে পড়ছে বা এত মনে পড়ে? কেন ও এত ব্যাকুল হয়ে ওঠে? যতবার এই প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করেছে ততবারই মনে হয়েছে এটা নিশ্চয়ই কাজের কারণেই হচ্ছে। তরঙ্গিনীকে উদ্ধার করা গিয়েছে, মেয়েটার থেকে এবার অনেক কিছুই জানতে হবে। সেই জন্যই হয়তো বারবার স্রোতস্বিনীর কথা মনে হচ্ছে। তাছাড়া সাহসী বুদ্ধিমতী কারোর প্রতি এরকম আকর্ষণ অনুভব করার মধ্যে তো অন্যায় কিছুই নেই। এমন মানুষকে তো সমীহ করাই উচিত। কোন ভাবনা থেকে বিদ্যুৎ শুরু করেছিল আর কোন ভাবনায় এসে থেমেছে এটা ভেবে বিদ্যুৎ নিজেই ভীষণ বিরক্ত হয়ে ওঠে। তরঙ্গিনীর কাছে ওকে যেতে হবে। একটা রাত পেরিয়ে গিয়েছে, তরঙ্গিনী বাড়ি ফিরেছে। এখনই ও পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে না, তবে তাৎক্ষণিক ভীতি কাটিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে। তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব তরঙ্গিনীকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। বিষয়টাকে বেশিক্ষণ ফেলে রাখা চলবে না। কার প্রতিপক্ষেও দাঁড়িয়ে আছে সেই সম্পর্কে ধারণা না থাকলেও সেই প্রতিপক্ষ ব্যক্তিটি যে কতখানি ধুরন্ধর, কতখানি শক্তিশালী তার পরিচয় ও বহুবার পেয়েছে। তাই আর এতটুকুও অপেক্ষা না করে ও বেরিয়ে পড়ে তরঙ্গিনীর বাড়ির উদ্দেশ্যে। তবে হাসপাতাল থেকে যাওয়ার আগে ও আইবির কলকাতার শাখায় যোগ দেওয়া নতুন এক সদস্যকে এখানে দায়িত্ব দিয়ে তবেই যেতে পারে স্রোতস্বিনীর বাড়িতে। স্রোতস্বিনীকে আজ কি সুন্দর দেখতে লাগছে। এর আগে বহুবার স্রোতস্বিনীর সঙ্গে দেখা হয়েছে, ওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু এতখানি হাসি খুশি প্রাণচঞ্চল আর কখনো মনে হয়নি বিদ্যুতের। যেন মেয়েটার বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে গিয়েছে। আরে বিদ্যুৎ বাবু যে, আসুন না। এই দেখুন, আমি জাস্ট চা বানিয়েছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। আপনি বানিয়েছেন নাকি বাড়ির মেড বানিয়ে দিয়েছে? স্রোতস্বিনী বিদ্যুতের দিকে চোখ তুলে তাকায়। ওর চোখ দুটো হেসে ওঠে যেন। আপনি আমাকে কি মনে করেন বলুন তো? আমি কি সামান্য চাটুকুও বানাতে পারি না? জানেন, আমি তো অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, বোনকে একা হাতে বড় করেছি। সামান্য চা বানাতে পারবো না, আর বাড়ির কাজ করলে আমার রিল্যাক্সই লাগে। হ্যাঁ, এটা ঠিক যে কাজের চাপে এখন আর আগের মতো সবসময় রান্না করা হয়ে ওঠে না। তবে আমি কিন্তু চেষ্টা করি দিনে অন্তত একবার হলেও কিছু না কিছু নিজের হাতে করার। একদম। আর আপনার সৌভাগ্য যে আজ আপনি আমার হাতে বানানো স্পেশাল চা খাওয়ার সুযোগ পাবেন। নিন নিন, খেয়ে বলুন, বলুন তো কেমন হয়েছে।
স্রোতস্বিনীকে বিদ্যুৎ সব সময় গম্ভীরভাবে দেখেছে, চিন্তিত দেখেছে। তাকে আজ এইভাবে মজা করতে দেখে ওর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও স্রোতস্বিনীর পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দেয়। ও ভেবেছিল স্রোতস্বিনী হয়তো মজা করছে, কিন্তু সত্যি সত্যি যে চা এত ভালো হবে সেটাও ভাবতেই পারেনি। কি কেমন লাগলো? আপনি সত্যি সত্যি এই চা বানিয়েছেন? শুধু চা নয়, সঙ্গে লুচি ঘুগনিও বানিয়েছি, খেয়ে দেখুন। আপনি সত্যি? আরে বাবা, একদম সত্যি। কেমন খেতে বললেন না যে? মন্দ নয়। দিনের বেলা এমন খাবার পাওয়া যায় জানলে রাতের বেলা একলা মেয়ের ঘরে না ঢুকে দিনের বেলায় ঢুকতাম। আপনিও না। স্রোতস্বিনী উচ্চস্বরে হেসে ওঠে। স্রোতস্বিনীকে হাসতে দেখে বিদ্যুৎ মুগ্ধভাবে ওর দিকে তাকিয়ে থাকে। হাসলে কাউকে এত সুন্দর দেখতে হয় ও বুঝতে পারে না। স্রোতস্বিনী হাসলে এত সুন্দর লাগে নাকি ওর দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। দেখেছেন, তরঙ্গ এখনো এলো না। উফ, মেয়েটাকে সেই কখন থেকে বলছি দেখুন খাবি আয়, ঘর থেকে বেরোতেই চাইছে না। আপনি বলুন, ঘরে থাকলে কি ওর ভালো লাগবে? আচ্ছা, আমার না একটা জিনিস বারবার মনে হচ্ছে জানেন তো, আমি ওর উপরে জোর খাটিয়ে ফেলছি না তো? ওর ওর বোধহয় আরেকটু সময় লাগবে, তাই না? ঠিক আছে, আপনি বসুন, হ্যাঁ, আমি ওকে চাটা দিয়ে আসি, পরে না হয় সুবিধা মতো বের হবে। বিদ্যুৎ হাসি মজা করছিল, কিন্তু তরঙ্গিনীর প্রসঙ্গ ওঠায় ও গম্ভীর হয়ে ওঠে। আপনি ওকে একবার ডাকুন তো, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। কথা? কিন্তু বিদ্যুৎবাবু, ও তো এখনো ট্রমা থেকে বের হতে পারেনি, মানে কিছু বলছে না, শুধু চুপচাপ তাকিয়ে রয়েছে। এই অবস্থায় যদি ওর মনের ওপর চাপ পড়ে, অনেকটা ক্ষতি হয়ে যাবে না? আর কটা দিন পর যদি আপনি ওকে প্রশ্ন করেন? বিদ্যুৎ স্রোতস্বিনীর হাতটা ধরে সান্ত্বনা দেওয়ার জন্য। স্রোতস্বিনী ওর বড় বড় চোখ তুলে বিদ্যুতের দিকে তাকায়। এই স্পর্শের মধ্যে এতটুকুও খারাপ লাগা নেই, বরং একটা মানুষের প্রতি অপর মানুষের আন্তরিকতা রয়েছে। স্রোতস্বিনী, আমি জানি আপনার মনের মধ্যে কি হচ্ছে। আমারও তো দাদা আছে, দাদা আমাকে কত ভালোবাসে আমি জানি, কিন্তু আমাকে যে প্রশ্ন করতেই হবে, এবং সেটা ওর ভালোর জন্যই। যত দেরি হবে তত সমস্যা হতে পারে, সম্রাট ওকে বিপদে ফেলতে পারে। সম্রাট? সম্রাটের জন্য আবার ভয় পেয়ে যায় স্রোতস্বিনী। আপনি ঠিকই বলেছেন, আমি ওকে ডেকে আনছি। আপনি না হয় আপনার মতো প্রশ্ন করুন। শুধু একটা জিনিসই দেখবেন, হ্যাঁ, আমার বোনটা যেন স্বাভাবিকভাবে আবার আমার কাছে ফিরে আসে। আসবে, ঠিক আসবে। একটু সময় লাগবে, তবে ঠিক আসবে। বিদ্যুতের চোখের মধ্যে যে আত্মবিশ্বাস দেখেছে সেটা দেখেই স্রোতস্বিনী একটু শান্তি অনুভব করে। ও উঠতেই যাচ্ছিল, এমন সময় তরঙ্গিনী টেবিলে আসে। তরঙ্গিনীকে দেখেই ও তাড়াতাড়ি মেয়েটার হাত ধরে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয়। স্রোতস্বিনী তরঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। যখনই তরঙ্গিনী ভীষণ চিন্তায় থাকে তখন ওর দিদি ওর মাথায় হাত বুলিয়ে দিত। তাতে তরঙ্গিনীর মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠত। কিন্তু এখন সেই রকম কিছুই হয় না। ঠিক হয়ে যাবে বোন, সব ঠিক হয়ে যাবে। তুই তো এখন আমার কাছে আছিস রে, ভয় কি তোর? তোর দিদির থেকে তোকে কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ রে। তরঙ্গিনী প্রত্যুত্তরে কিছুই বলে না। ও একইভাবে পাথরের মতো বসে আছে। তরঙ্গিনীকে এইভাবে বসে থাকতে দেখে এবার বিদ্যুৎই কথা বলে। তরঙ্গিনী, তোমাকে আমার কিছু প্রশ্ন করার আছে সম্রাটকে নিয়ে। নামটা শোনা মাত্রই তরঙ্গিনীর শরীরে হিল্লোল বয়ে যায়। ও সচল হয়ে ওঠে, যেন ওর মধ্যেকার মানুষটা আবার জেগে উঠতে চায় প্রিয় মানুষটার কথা শুনে। ও ব্যস্ত হয়ে বিদ্যুতের দিকে ঘুরে তাকায়। সম্রাট? সম্রাটের কি গুলি লেগেছিল? না, ওই বাস্টারটা বেরিয়ে গিয়েছিল। রাতে জঙ্গলের মধ্যে একদম চিতার মতো চলাফেরা করে ও।
তবে ও যে তোমাকে আর আঘাত করতে পারবে না এইটুকু আমি তোমাকে কথা দিতে পারি। সম্রাট ঠিক আছে শুনে তরঙ্গিনী একটা গভীর শ্বাস ফেলে। তবে সম্রাটকে যে উপস্থিত দুজনেই ভালো চোখে দেখে না সেটাও জানে। তাই ও নিজের অনুভূতির কথা মুখ ফুটে বলে না, শুধু আস্তে আস্তে চা খেতে থাকে। বোন, শুধু চা খাচ্ছিস কেন? আমি তো তোর জন্য লুচি ঘুগনি বানালাম, ওটাও খা না। তুই তো লুচি ঘুগনি খেতে খুব ভালোবাসিস, বল? আমি তো তোর জন্য করেছি, খা একটু। আমি জানি তরঙ্গিনী, সম্রাট তোমার সঙ্গে যা করেছে তারপর তোমার স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সময় লাগবে। তবে আমি এই অপরাধীটিকে শাস্তি দেবই। সম্রাট অপরাধী নয়, সম্রাট কোনো অপরাধী নয়। ও খুব ভালো মানুষ, ও কখনো কারোর ক্ষতি করেনি। পরিস্থিতি আজ ওকে সম্রাট বানিয়ে তুলেছে। কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে বোন। তরঙ্গিনী, দিদির কথা শোনো। বিদ্যুৎ নিজেও তরঙ্গিনীকে নিয়ে চিন্তিত, তবে এখন পরিস্থিতি অনুকূল না থাকায় ও সেই চিন্তা প্রকাশ পেতে দেয় না। তোমার দিদি অনেক অভিজ্ঞ। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ওখানে সন্দেহজনক কিছু দেখেছো? না। একটু ভাবো, আমাদের অবচেতন মন অনেক সময় এমন অনেক কিছু ক্যাচ করে ফেলে যেটা সচেতন মন পারে না। না, আমি বললাম তো আমি কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি, সম্রাট খারাপ নয়, ও শুধুমাত্র পরিস্থিতির শিকার। তরঙ্গিনীর কাছ থেকে এই মুহূর্তে অন্য উত্তর পাওয়া যাবে না এটা বুঝে বিদ্যুৎ একটু জোরে শ্বাস নেয়। তারপর ওকে তখনকার মতো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ঠিক আছে, এখন তুমি আরেকটু বিশ্রাম নাও, পরে তোমার সঙ্গে কথা বলবো। কারোর সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগে না তরঙ্গিনীর। ও এখান থেকে চলে যেতে পারে শুনে স্বস্তি পায়। ও আস্তে আস্তে এখান থেকে চলে যায়। স্রোতস্বিনী, তরঙ্গিনীর ব্যাপারটা ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো সাইকিয়াট্রিস্ট ওকে দেখিয়ে নিন। ওর এই মুহূর্তে মনের শান্তি দরকার। আমি আবার পরে আসব, আরও জিজ্ঞাসাবাদ করার আছে ওকে। আমি এখন আসি। বিদ্যুৎ চলে যাবে বলে দরজার কাছে এগিয়ে যায়, কিন্তু দরজার কাছে রাখা তরঙ্গিনীর জুতো দেখে ও থমকে যায়। জুতোর নিচে একটা কাগজ জাতীয় কিছু বেরিয়ে আছে। ও নিচু হয়ে জুতো থেকে কাগজটা হাতে তুলে নেয়। তরঙ্গিনীর জুতোতে কাদা লেগেছিল আর তার সঙ্গেই ওই কাগজটা আটকে ছিল। বিদ্যুৎ এই কাগজটা খুলে দেখে তার মধ্যে নৃপেন্দ্রর ছবি আছে। ও অবাক হয়ে যায় ছবিটা দেখে। এমন তো হওয়ার কথা নয়। নৃপেন্দ্র যেমন বিখ্যাত মানুষ, তাতে ওর ছবি যে কোনো জায়গায় থাকতেই পারে, কিন্তু যেখানে সারাক্ষণ অপরাধ হয়ে চলেছে সেখানে কেউ কেন ওর ছবি রেখে দেবে? ছবিটা খবরের কাগজের কাটা অংশও না, বরং অনেকটা পাসপোর্ট সাইজের ছবি, তবে পুরনো। এটা কি বিদ্যুৎ বাবু? আমার বোনের জুতোর তলায় এটা কি করছে? আসলে কি বলুন তো, কাল রাতে ও খুব নোংরা থেকে এসেছিল তো, আর অনেকটা রাতে হয়ে গিয়েছিল, তাই তাই হয়তো এগুলো আটকে আছে। বলুন। বিদ্যুৎ ওর হাতে থাকা ছবিটা স্রোতস্বিনীর হাতে দেয়। এটা তো নৃপেন্দ্র শাস্ত্রীর ছবি, কিন্তু অনেক পুরনো, বোধহয় 25-30 বছর আগেকার। কিন্তু এই ছবিটা এখানে বোনের জুতোর সঙ্গে এলো কেমন করে? নিজের ভাবনা চিন্তার মধ্যে বিদ্যুৎ আটকে ছিল। স্রোতস্বিনীর কথা শুনে ও বিস্মিতভাবে মেয়েটার মুখের দিকে তাকায়। ওর মনের মধ্যে অনেক প্রশ্ন জমছে। এই প্রশ্নগুলোর উত্তর ওকে পেতে হবে। নৃপেন্দ্র শাস্ত্রীর মুখোমুখি ওকে এবার দাঁড়াতেই হবে। হতে পারে ও এই প্রশ্নের উত্তর পেল না, কিন্তু প্রশ্নগুলোর মুখোমুখি হলে হয়তো অন্য কোনো উত্তরও বেরিয়ে আসতে পারে। তরঙ্গিনীকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবেন, আর আপনারা সাবধানে থাকবেন। আমি আসছি। কিন্তু বিদ্যুৎবাবু। কিছু না বলে বিদ্যুৎ দ্রুত বেগে এই ঘর থেকে বেরিয়ে যায়। বের হওয়ার সময় ওর ফোনে থানা থেকে ফোন আসে। ওর সঙ্গে সঙ্গেই কলটা রিসিভ করে। স্যার, আপনি যে মেয়েটাকে গতকাল ওমেন ট্রাফিকিং এর সময় হাতে নাতে ধরেছিলেন, সেই মেয়েটা থানার মধ্যে সুইসাইড করেছে।
জোরে বাইক চালিয়ে বিদ্যুৎ থানায় এসে পৌঁছয়। ওর মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন জমে আছে। সেই প্রশ্নগুলো যতক্ষণ না পর্যন্ত সদুত্তর পাচ্ছে ততক্ষণ ওর মন শান্তি পাচ্ছে না। ওই মহিলা কিভাবে সুইসাইড করেছে? আর আপনারা কি করছিলেন? থানার মধ্যে কেউ কিভাবে সুইসাইড করতে পারে? আপনাদের সামান্য দায়িত্ব জ্ঞান নেই? কিভাবে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেছেন যে একজন সুইসাইড করেছেন, অথচ আপনারা আটকাতেই পারছেন না? বিদ্যুৎ যে আসলে কে সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও বিদ্যুৎ যে কোনো উঁচু পদে আছে সেটা থানার সকলেই বোঝে। তাই ওর সামনে বেশি কিছু বলার সাহস কেউই পায় না। স্যার, যেমন রুটিন চেক আপ হয় তেমনি হয়েছে। তারপর মেয়েটা বাথরুমে গিয়েছে, বাথরুমে গিয়ে গামছা গলায় দিয়েও ঝুলে পড়েছে। এখন মেয়েদের বাথরুমে তো আমরা যেতে পারি না, বলুন না কি? তাই তো? এইসব বোকা বোকা এক্সকিউজ একদম দেখাবেন না তো আমার কাছে। রাগে বিদ্যুতের হাতের মুঠো শক্ত হয়ে আসে। ও নিজেকে যতখানি সম্ভব সংযত রাখার চেষ্টা করে। ওর ডেড বডি কোথায়? ডেড বডি না, মানে ওর তো পোস্টমর্টম হয়ে গিয়ে পোড়ানো হয়ে গেছে। হোয়াট? আর ইউ ইভেন ফাকিং সিরিয়াস? রুলস অ্যান্ড রেগুলেশনস জানেন আপনারা? কিভাবে আপনারা এত তাড়াতাড়ি কারোর পোস্টমর্টম করতে পারেন, আবার তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে দিলেন? ওর বাড়ির লোকদের জানিয়েছেন? না না স্যার, ওর বাড়িতে তো কেউ নেই। ও নিজের সম্পর্কে বলেছিল যে অনাথ, তাই আপনারা সামান্য খোঁজ খবর নেবেন না? আর এত তাড়াতাড়ি সবকিছু করার কথা কার মাথায় এসেছে? কার মাথায় এসেছে? না মানে স্যার, উপর মহল থেকে তো ওই রকমই কমান্ড এসেছে। না মানে আর কি, টু ফাক উইথ ইউর, না মানে উপর মহল থেকে কে ফোন করেছে আপনাদের? তার নাম বলুন, আমিও দেখতে চাই উপর মহলটা ঠিক কতখানি উপর মহল। না মানে আমরা তো ঠিক পলিটিশিয়ানদের ফোন তো থানায় 2-1 ঘন্টা পর পর আসতেই থাকে, তাই আলাদা করে কিছু। বাহ 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 বাহ, খুব ভালো করেছেন। সব কিছু রেডি করা আছে, শুধু মেয়েটা বাদে। তা কোথায় সুইসাইড করেছে সেটা আছে তো, নাকি সেই জায়গাও গেছে? না না স্যার, আছে। তবুও ভালো, কিছু তো আছে। আরে তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। হ্যাঁ স্যার, চলুন। নোংরা স্যাঁতস্যাঁতে একটি জায়গা, এদিক ওদিক চটের বস্তা টাঙানো, পায়ের কাছ দিয়ে ইঁদুর চলে যাচ্ছে, যত্রতত্র প্যাট ফেলা, ভ্যাপসা গন্ধে পরিবেশটা ভারী হয়ে উঠেছে। তার মধ্যে দিয়েই বিদ্যুৎ অবলীলায় চলে যাচ্ছে। এইসব পারিপার্শ্বিক পরিস্থিতি ওর ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারছে না। এই মাগি, স্যার দেখছিস না আমরা আসছি? হ্যাঁ, তোমরা তো ওই করতেই আসো, শান্তি মনে একটু মুততেও দেবে না। আও, তোমরা এখানে কেন বলো তো? মেয়ে কনস্টেবল কই? এই তুই শালি যাবি এখান থেকে? বেশি জ্ঞান ঝাড়তে এলে না তোকে এখানেই ঝেড়ে দেবো। মহিলাটা রাগে গালাগালি করতে করতে চলে গেলে বিদ্যুৎ ওই ছোট শৌচাগারটির মধ্যে ঢোকে। স্যার, ওই জায়গায় মেয়েটা গলায় দড়ি দিয়েছে। বিদ্যুৎ ওই শ্যাওলা ধরা জায়গাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। আপনি ওখানেই দাঁড়ান। মানে বিদ্যুতের কথা কিছু বুঝতে না পেরে লোকটা হতচকিত হয়ে যায়। মেয়েটার হাইট ছিল অ্যারাউন্ড 5'5". এই জায়গাটা মাটি থেকে খুব উপরে না। আমার হাইট 6'2". আমি ওখানে আঁটব না। আপনার হাইট মনে হচ্ছে 5'8" মতো হবে। হ্যাঁ স্যার, দাঁড়ান ওখানে। প্রতিদিন অনেক মৃত্যুর সম্মুখীন হয় এই পুলিশি পেশায় যুক্ত কনস্টেবলটি। তবুও গতকাল রাতে যেখানে দাঁড়িয়ে মেয়েটি আত্মহত্যা করেছে সেখানে দাঁড়াতে কনস্টেবলটির কেমন সংকোচ হয়। কি হলো? দাঁড়ান। বিদ্যুৎ চিৎকার করে উঠলে ওই কনস্টেবলটি ভয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে। বিদ্যুৎ মাথার কাছের অংশটা আর পায়ের কাছের অংশটা ভালো করে দেখতে থাকে। বুঝলাম, প্রথমে মেরে তারপর মেয়েটাকে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। না স্যার, এটা সুইসাইডের কেস। থামুন,
আমাকে সুইসাইডের কেস শেখাচ্ছেন? এই জায়গাটার হাইট আপনার হাইটের প্রায় সমান, মানে 5'8"। হ্যাঁ, 5'8"ই ধরি। একজন গলায় দড়ি দিলে সে নিঃশ্বাস নেওয়ার জন্য কেমন ছটপট করে জানেন? আর বলছেন মাত্র 3 ইঞ্চির জন্য মারা গেল। সে পা বাড়াবে না, সে বাঁচতে চাইবে না। কাছাকাছি জায়গা দেখুন, শ্যাওলায় ভর্তি। পা ছটপট করলো, অথচ শ্যাওলা জায়গাতেই রইল। আদৌ সম্ভব? হ্যাঁ, মানে আসলে মানে আমি যাতে না মৃতদেহ দেখতে পাই, তাই রাত্রিবেলা পোস্টমর্টম করে মৃতদেহের সৎকার করে দিলেন, তাই তো? আচ্ছা, শারণবাবু কোথায়? ওনাকে তো দেখিনি। উনি তো নেই। নেই মানে? কোথায় গিয়েছেন? পেট্রোলিংয়ে বেরিয়েছেন বা কোনো তদন্ত করতে গিয়েছেন? না, ওনার তো আজ অফ ডে আছে, উনি তো আজ আসেননি। উনি আজ আসেননি? কিছুক্ষণ একভাবে চিন্তা করতে থাকে বিদ্যুৎ, কিন্তু কিছু না পেয়ে ও রাগ আরো বাড়তে থাকে। আচ্ছা, ঠিক আছে। ওই 3টে মেয়ে ঠিক আছে তো? কোন 3টে মেয়ে স্যার? আপনারা কি নেশা করে থাকেন নাকি? হ্যাঁ, আর ইউ ডাম্প, নাকি ডাম্প সাজার অভিনয় করছেন? বলুন তো আমাকে পরিষ্কার করে। না না স্যার, মানে যে 3টে মেয়েকে কাল আমি এই থানায় দিয়ে গেলাম, তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে? তারা ঠিকঠাক পৌঁছে গিয়েছে কিনা খবর নিয়েছেন? না না স্যার, খবর তো নেওয়া হয়নি। খবর নেই কেন? এত ভাইটাল একটা খবর, অথচ আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিচ্ছু নেই। কিভাবে কাজ করেন আপনারা? না মানে এইরকম কেস তো প্রত্যেক দিনই আসে, নতুন কিছু তো নয়, আর প্রত্যেকের বিষয়ে তো খবর নেওয়া যায় না, তাই। এখানে আর বেশিক্ষণ যদি থাকে তাহলে নিজের রাগ ধরে রাখতে পারবে না, সেটা বিদ্যুৎ ভালোই বুঝতে পারে। তাই হাতের মুঠো শক্ত করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিদ্যুৎ যে ভীষণ রেগে যাচ্ছে সেটা ওর প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে। ওকে শান্ত করার চেষ্টা করে এবার ওই কনস্টেবলটি। আপনি এখান থেকে চলুন স্যার, ওখানে একটু চা কফি কিছু খাবেন। এখন আমি চা কফি খাবো? আর কিছুক্ষণ থাকলে এখানে আমার মাথা রাগে ফেটে যাবে। আপনি এক কাজ করুন, আপনি ওই 3টে মেয়ের ফোন নাম্বার আমাকে দিন। অ্যান্ড ফর গড সেক, এটা বলবেন না যে ওদের ফোন নাম্বারটাও আপনার কাছে নেই। না না স্যার, আছে, ফোন নাম্বার আছে। গুড। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে আসুন, চলুন। হ্যাঁ, এই তো যাচ্ছি। বাইকে যেতে যেতেই বিদ্যুৎ ওই 3টি মেয়ের ফোন নাম্বারে ফোন করে, কিন্তু কারোরই ফোন পায় না। বিদ্যুতের রাগের পরিমাণ উত্তরোত্তর বাড়তেই থাকে। সব কিছুর পিছনে যে আছে তার এত ক্ষমতা যে বিদ্যুৎ নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই সে সব কিছু জেনে যাচ্ছে। কোথায় কে কি করছে সবটুকু তার নখো দর্পণে আছে, কিন্তু কে সে? সত্যি সত্যি নৃপেন্দ্র নয় তো? নৃপেন্দ্রর যেরকম পরিচয় এবং যোগাযোগ রয়েছে, তাতে নৃপেন্দ্র যদি সব কিছুর পিছনে থাকে তাহলে আশ্চর্যের কিছু নেই। কিন্তু এইরকম একজন যে এত সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, মানুষের জন্য এত কিছু করে, সে যুক্ত হবে এইরকম অপরাধের সঙ্গে? না, বিদ্যুৎকে জানতেই হবে, ওকে আরও অনেক কিছু জানতে হবে। ও আর অন্য কোনো দিকে না তাকিয়ে রওনা দেয় আশ্রমের উদ্দেশ্যে। নারী পাচারের সঙ্গে যে মহিলাটি যুক্ত ছিল, সেই মহিলাটি মারা যাওয়ার কারণে নিজের ঘরে বসে বেশ শান্তি মনেই আছে নৃপেন্দ্র। অবশ্য ও বেশি চিন্তাও করে না। প্রশাসন, রাজনীতিবিদ থেকে শুরু করে সমস্ত পেশার ক্ষমতাধর ব্যক্তিরা এবং দেশ বিদেশের অগণিত মানুষেরাই যে ওর অন্ধ ভক্ত। ওর এক কথায় মুহূর্তেই অনেক কিছু বদলে যেতে পারে। ও সেই জন্যই কিছু নিয়েই কিছু ভাবে না। ও জানে সব কিছু ঠিকই হবে, শুধু ওর ভাবনা একজনকে নিয়ে, সেটা হলো সম্রাট। সম্রাট ওর নিজের ছেলে বলে যে ও সম্রাটকে মারতে পারবে না এমন কিছু নয়।
নিজের রক্ত বইছে বলে ছেলের প্রতি আলাদা কোনো অনুভূতি নৃপেন্দ্রর একেবারেই নেই। কিন্তু এটা ঠিক যে ওই সম্রাট নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে সেই উচ্চতায় এত সহজে অন্য কাউকে নিয়ে যাওয়া সম্ভব না। সম্রাট চাইলে ওর সমস্ত কাজ একা হাতে দায়িত্ব নিয়ে করতে পারে। সম্রাটের মতো আর কাউকেই ও দেখেনি। বৃন্দার শরীরের জোর সম্রাটের থেকে বহুগুণ বেশি। সমর, প্রবাল এরাও নিজের নিজের ক্ষেত্রে অতুলনীয়, কিন্তু সাহস, শক্তি, বুদ্ধিমত্তা সব কিছু মিলিয়ে তৈরি একটা গোটা সম্রাট। সেই পুরোটা ও আর অন্য কারোর মধ্যে দেখেনি। এতখানি ক্ষমতাকে নৃপেন্দ্র কিছুতেই হাতছাড়া করতে চায় না। তবে সম্রাটের চোখের মধ্যে যে ওর প্রতি ঘৃণা আছে সেটাও দেখেছে। ও জানে এই ঘৃণা অনেক কিছু শেষ করে দিতে পারে। তাই ও কখনো কাউকে সেই জায়গায় পৌঁছতে দেয় না যে জায়গায় পৌঁছালে ওকে অমান্য করার সাহস কেউ দেখাতে পারে। গুরুজি, আপনার সঙ্গে বিদ্যুৎ দেখা করতে এসেছে। কে কে দেখা করতে এসেছে? নিজের ভাবনা চিন্তার মধ্যে নৃপেন্দ্র ডুবেছিল। হঠাৎ বৃন্দার কথা শুনে ঠিক বুঝতে পারে না যে ও কি বলল। কি বললি? কার নাম বললি? কে এসেছে? বিদ্যুৎ গুরুজি। কোন বিদ্যুৎ? বিদ্যুৎ বলে তো কারোর সঙ্গে আজকে দেখা করার কথা না। সেরকম কারোর সঙ্গে দেখা করার কথা আছে বলে তো আমার মনে পড়ছে না। না গুরুজি, এই বিদ্যুৎ আমাদের আইবি অফিসার বিদ্যুৎ আইচ। নামটা শুনে নৃপেন্দ্রর মুখের প্রতিক্রিয়া বদলে যায়। ওর মধ্যেকার শান্ত মুখোশ সরে গিয়ে হিংস্র সত্তাটা জেগে ওঠে। তবে এই হিংস্র সত্তাকেও বাইরে প্রকাশ পেতে দেয় না। তাই বিদ্যুৎবাবু আমার সঙ্গে দেখা করতে এসেছেন? বাহ, খুব ভালো। তাহলে তো আমাকে দেখা করতেই হয়। তা আমার বিশেষ অতিথিকে বসিয়েছিস তো? হ্যাঁ গুরুজি। বাহ, বেশ বেশ। বিশেষ অতিথির যেন কোনো রকম যত্নের ত্রুটি না হয়। ওকে বল আমি যাচ্ছি। আমিও দেখি বিদ্যুৎবাবু ঠিক কি বলতে এসেছেন আমার কাছে। আশ্রমের কোথায় কি হচ্ছে সবকিছুই নিজের ঘরে বসেই দেখতে পায় নৃপেন্দ্র। বিদ্যুৎ কেমন অস্থিরভাবে পায়চারি করছে সেটা দেখতে ওর বেশ ভালো লাগে। তবে বিদ্যুৎ কেন ওর কাছে এসেছে সেটা জানার আগ্রহ হওয়ায় ও মিনিট 15 পরেই বিদ্যুৎ যে ঘরে আছে সেই ঘরে যায়। বিদ্যুৎকে দেখেই ওর মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। কল্যাণ হোক। আমি শুনলাম তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো। ভীষণ প্রয়োজনীয় দরকার আছে বুঝি তোমার? তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করায়নি তো? নৃপেন্দ্রর কণ্ঠস্বর ভীষণ নরম, মোলায়েম। এমন এক কণ্ঠস্বর যা শুনে মন শান্ত হয়ে যায়। বিদ্যুৎ সন্দিগ্ধভাবে তাকায় নৃপেন্দ্রর দিকে। আমি কে আপনি জানতে চান না? এই ব্রহ্মাণ্ডের সকলই তো তিনি। এখানে আলাদা করে জানতে চাওয়ার তো কিছু নেই। আমরা এখানে কর্ম করতে এসেছি, কর্মটাই আসল। তুমি বলেছ তোমার ভীষণ প্রয়োজন আছে, সেই জন্য তোমার সঙ্গে তৎক্ষণাৎ সাক্ষাৎ করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ভদ্রতার খাতিরে এবং মানবিক প্রয়োজনে নামের প্রয়োজন হয় বই কি। তাই তোমাকে কি নামে ডাকবো যদি বলো তাহলে আমার সুবিধা হয়। তুমি আমার সন্তান সম, তাই তোমাকে তুমি বলেই সম্বোধন করছি। কেমন বাবা? আশা করি কিছু মনে করবে না তুমি। বিদ্যুৎ, আমার নাম বিদ্যুৎ আইচ। আমি একজন পুলিশ অফিসার। আমি এখানে আপনার সঙ্গে কিছু সংগঠিত অপরাধ নিয়ে কথা বলতে এসেছি। অপরাধ? বিদ্যুৎ স্থিরভাবে তাকায় নৃপেন্দ্রর মুখের দিকে। মানুষের শারীরিক ভাষাও খুব ভালোভাবে পড়তে পারে।
ওর এক মুহূর্তের জন্য মনে হয় যেন নৃপেন্দ্রর মুখের পেশি শক্ত হয়ে গিয়েছিল, তবে তা এক মুহূর্তের জন্যই। সঙ্গে সঙ্গে ও আবারও হেসে ওঠে। কিন্তু অপরাধ জগতের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই বিদ্যুৎ। হ্যাঁ, অপরাধ যেহেতু জগতের একটা অংশ এবং আমিও এই জগতেরই অংশ, তাই আমিও অপরাধী বটে। হ্যাঁ, কিন্তু অপরাধ তো মানুষের মুক্তির পথ হতে পারে না। শান্তি শান্তি মানুষের মুক্তির পথ দেখায়। আর সেই শান্তি আসে টাকায়, কখনো স্মাগলিং করে, কখনো কখনো ওমেন ট্রাফিকিং করে, কখনো স্কিন ট্রাফিকিং করে, কখনো ক্ষমতার অপব্যবহার করে। তাই না নৃপেন্দ্রবাবু? তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না বাবা। পকেট থেকে ছবিটা বের করে এবার নৃপেন্দ্রর হাতে দেয় বিদ্যুৎ। এই ছবিটা একটা অপরাধ স্থল থেকে পেয়েছি। এটা কোনো পেপারের ছবি নয়, ক্যামেরায় তোলা ছবি। এটা কি করে ওখানে পেয়েছি বলতে পারেন? এতক্ষণ যে হাসিটা নৃপেন্দ্রর মুখে লেগেছিল, এখনো তেমনি হাসি লেগে থাকে কথাটা শোনার পরেও। ঈশ্বরের করুণায় মানুষ আমাকে বড় ভালোবাসে। এখন কে কোথা থেকে আমার ছবি সংগ্রহ করে রেখেছে কি করে বলি বলো তো বাবা? তাছাড়া অপরাধী হলেও সে তো মানুষই, হতেই পারে সে অপরাধ জগৎ ত্যাগ করতে চাইছে, সেই জন্য আমার ছবি কাছে রেখেছে। অপরাধ ত্যাগ করার জন্য যদি কেউ আমাকে মাধ্যম করতে চায়, তবে তাতে ঈশ্বর খুশি হবেন। আমিও নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব বাবা। কিন্তু আমার যে মনে হচ্ছে সবকিছুর পিছনে আপনি জড়িত। যতগুলো লিংক পাচ্ছি প্রত্যেকটাতে আপনার নাম কি করে উঠে আসছে আমাকে একটু বলবেন? ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, ওই যে বললাম না, সবটাই তাঁর ইচ্ছা। আপনি কি সরাসরি কোথাও আমার নাম পেয়েছেন? পাননি তো, পাবেন না, কারণ আমি অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারি না। আমি মানুষকে ভালো থাকার কথা বলি, শান্তির কথা বলি। অপরাধ আমার জগৎ নয় বাবা। শান্তির হি পরমাগতঃ মোক্ষস্য চ করুণাম, যত্র শান্তিঃ তত্রৈব হি আত্মা মুক্তিম বিন্দতি। অর্থাৎ শান্তি পরম গতি, শান্তি মুখ্য, যা মুক্তির কারণ। যেখানে শান্তি আছে সেখানেই আত্মা মুক্তি লাভ করে। বিদ্যুৎ, তুই এখানে কি করছিস? ভীষণ পরিচিত একটা কণ্ঠস্বর শুনে বিদ্যুৎ ঘুরে দেখে ওর দাদা নির্মল দাঁড়িয়ে আছে ওর সামনে। দাদা, তুমি এখানে কি করছো? আমি তো এখানে ফুল দিতে এসেছি। আমি তো গুরুজির আশ্রমে রোজই ফুল দিয়ে যাই রে, নিজের হাতে সাজিয়ে দিয়ে যাই। কিন্তু তুই এখানে কি করছিস? তোমরা একে অপরকে চেনো বুঝি নির্মল? হ্যাঁ গুরুজি, ও আমার ছোট ভাই বিদ্যুৎ। ও, তোমার ছোট ভাই? আচ্ছা, কিন্তু তোমার ছোট ভাই যে আমাকে ভীষণ আঘাত করেছে নির্মল। ভাই আপনাকে আঘাত করেছে? না 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 গুরুজি, আমার ভাই খুব ভালো ছেলে, ও কখনো কাউকে আঘাত করে না। ও খুব ভালো মনের মানুষ গুরুজি, সকলের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তোমার ভাই যে আমাকে সত্যি সত্যি আঘাত করেছে বাবা। তোমার ভাই বলেছে আমি নাকি অপরাধী।
আমি নাকি অপরাধ জগতের সঙ্গে যুক্ত। নির্মল নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। ও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। ভাই, তুই তুই কি এসব এসব কি বলেছিস গুরুজিকে? দাদা, আমি এখানে একটা কাজে এসেছি, পরে বাড়ি গিয়ে তোমার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ, সে তো কথা হবেই, কিন্তু তুই এরকম কথা বললে তো কথা হবেই। কিন্তু তুই একটা কথা ভুলে যাচ্ছিস ভাই, যখন আমাদের পাশে কেউ ছিল না তখন এই গুরুজি আমাকে ভরসা করে আশ্রমের ফুলের দায়িত্ব দিয়েছেন। গুরুজির জন্যেই আজ আমাদের পরিবারটা দাঁড়াতে পেরেছে। তুই এরকম একজন মহান মানুষের নামে কিভাবে এমন কথা বলতে পারছিস ভাই? না না, এটা একদম ঠিক হচ্ছে না। এমন অযৌক্তিক ভাবনা তোর মাথায় আসে কেমন করে? আসলে কি বলতো নির্মল, এইসব আর কিছুই নয়, বয়সের উত্তেজনা। কম বয়সে মানুষের নিজেদেরকে অনেক বড় কিছু মনে হয়। হ্যাঁ, তারা নিজেদেরকে অনেক কিছুই ভাবে। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা প্রশমিত হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার ভাইয়ের কথায় ভীষণ আঘাত পেয়েছি, তবে তুমি আমার খুব প্রিয় একজন মানুষ। বহু বছর ধরে তোমাকে দেখে আসছি। তোমার ভাই যে এত বড় একটা পোস্টে আছে সেটা জেনে খুব খুশি হয়েছি। তোমার ভাই অবোধ শিশু, তাই কি বলতে কি বলছে নিজেই জানে না। তবে আমি কিছু মনে করিনি। ঈশ্বর সকলকে ক্ষমা করে দেন। আমাকে ঈশ্বর সেই রকম উপযুক্ত মনে করেছেন যাতে মানুষকে সঠিক পথ দেখানোর মাধ্যম আমি হতে পারি। আমি সেই পথে হাঁটার চেষ্টা করে যাচ্ছি মাত্র, আর কিছু নয়। কে ভালো কে মন্দ, কে কাকে কিসে নিযুক্ত করেছে আর কে ভণ্ডামি করে বেড়ায়, সেটা তো সময় আসলেই জানা যাবে। তার আগে তো আর জানা যাবে না। আপনি যদি সত্যি সত্যি ভালো হন তাহলে কিচ্ছু হবে না আপনার, কিন্তু যদি আপনি এতগুলো মানুষের জীবনের যন্ত্রণার কারণ হন তাহলে যাই করে থাকুন, যত ভালো মানুষের মুখোশ পরে থাকুন না কেন, আর আপনার পিছনে যত ক্ষমতাধর মানুষেরা থেকে থাকুন না কেন, আপনার মুখোশ আমি টেনে বের করবই, আমি করবই। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস। বিদ্যুৎ, আমি বলছি তুই খুব বড় ভুল করছিস, বড় ভুল করছিস। এরকম ঈশ্বরের মতো একটা মানুষের নামে এইসব বলে তুই খুব ভুল করছিস, অপরাধ করছিস। আমি কিচ্ছু মনে করিনি নির্মল। আমি মনে করার কে বাবা? যে যেমন কর্ম করবে ঈশ্বর তাকে সেই রকম ফল দেবেন, তাই না? তাছাড়া কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এই ষড়রিপু আমি ত্যাগ করেছি বাবা। এইসব আর আমার উপর প্রভাব ফেলতে পারে না। বিদ্যুৎ, তোমাকে আশ্রমবাসীরা যথেষ্ট যত্ন আত্তি করেছে তো। আমরা মনে করি অতিথি দেব ভব। তুমি আমার আশ্রমের অতিথি। তবে আমাকে এখন উঠতে হবে বাবা। আর কিছুক্ষণ পর থেকে আমার ভক্তরা আসতে শুরু করবে। অনেক দূর দূরান্ত থেকে আসে বেচারারা। বড় কষ্ট মানুষের, বড় কষ্ট। যাই, আমি একটু বিশ্রাম নিই। শরীরটা ঠিক ভালো লাগছে না বাবা। আমার শরীরও তো নশ্বর, এও একদিন পঞ্চভূতে বিলীন হবে। তা সত্ত্বেও একটু বিশ্রাম তো নিতেই হবে বলো। গীতায় বলা আছে শরীর মন্দির, সেই মন্দিরের দায়িত্ব নেওয়া কর্তব্য। তাছাড়াও অনেক দায়িত্ব আছে, তাই না? তুমি যতক্ষণ ইচ্ছা এখানে বিশ্রাম নিয়ে তারপর বাড়ি ফিরে যেও, কেমন? তবে হ্যাঁ, মনে করো না যে আমি তোমার উপর রাগ করেছি। আমি রাগ করিনি বাবা। তুমি তো এই কথাগুলো বলছো না তোমার মধ্যেকার অহংকার, অদূরদর্শিতা এই কথাগুলো বলিয়ে নিচ্ছে। আমি জানি বাবা, আমি অপেক্ষা করব তোমার মধ্যে শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য। তোমার মধ্যে থেকে যদি এই ভুল ধারণা চলে যায় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না বাবা। ভালো থেকো। হ্যাঁ,
আর নির্মল, তুমি ভেবো না যে তোমার ভাই আমাকে এইসব কথা বলেছে বলে তোমার কাজে কোনো রকম তার প্রভাব পড়বে। তুমি যেমন আশ্রম সাজাতে এসেছিলে তেমনিই সাজাবে। তোমার থেকে সুন্দর করে আর কেউ সাজাতে পারে না। আমি যাই, হ্যাঁ যাই। তোমাদের দিন শুভ হোক। বিদ্যুৎ এবং নির্মল চলে গেলে নৃপেন্দ্র নিজের ঘরে যায়। রাগে ওর মাথা দপদপ করছে। হাতের কাছে যা পায় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। এর আগে কেউ কোনোদিন যার চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পায়নি, সেই নৃপেন্দ্র শাস্ত্রীকে বিদ্যুৎ অপরাধী বলে গেল কিভাবে? ও তো এমন কোনো সূত্র ফেলে যায় না যার মাধ্যমে ওর কাছে পৌঁছানো যেতে পারে। তাহলে বিদ্যুতের মনে কিভাবে এই সন্দেহটা এলো? আর ওর এত বছরের পুরনো ছবিটা পেলই বা কোথা থেকে? নৃপেন্দ্রকে এতখানি বিচলিত হতে দেখে বৃন্দা তাড়াতাড়ি ওর কাছে ছুটে আসে। গুরুজি, গুরুজি, কি হয়েছে আপনার? আপনি এতখানি উত্তেজিত হয়ে আছেন কেন? এইভাবে উত্তেজিত হয়ে উঠলে আপনার শরীর খারাপ হয়ে যাবে তো গুরুজি। শান্ত হন, শান্ত হন গুরুজি। ওই কালকের ছোকরা বিদ্যুৎ, ওর এত বড় সাহস যে ও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলল। আমি অপরাধী? হ্যাঁ, আমি যদি অপরাধের সঙ্গে যুক্ত হই তাহলে ও আমাকে শাস্তি দেবে? এত বড় সাহস ওর, এত বড়! না না গুরুজি, গুরুজি আপনি শান্ত হন গুরুজি। আপনি যদি বলেন আমি এখনই ওকে শেষ করে দেব, আর বাড়ি পর্যন্ত পৌঁছতেই পারবে না। না, এত সহজ না। শেষ তো ওকে আমি করবই, তবে এমনভাবে শেষ করব যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন আমার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে সাহসও না পায়। মাথা একেবারে থেঁতলে দেব ওর। তবে ও যেহেতু এখানে এসেছে তার মানে ও নিশ্চয়ই এমন কিছু প্রমাণ পেয়েছে যে প্রমাণ ওকে ভাবিয়েছে যে আমি সব কিছুর পিছনে থাকতে পারি। কিন্তু কি সেই প্রমাণ? আচ্ছা, ওই দুজন কিছু বলে দেয়নি তো? হ্যাঁ, ওদের অপারেশন হয়েছিল না? হ্যাঁ গুরুজি, কিন্তু আমি যতদূর জানি ওদের জ্ঞান এখনো ফেরেনি। ওরা কিছুই বলেনি। আর আপনি তো বলেই দিয়েছেন ওদের যাতে না জ্ঞান ফেরে সেই রকম ব্যবস্থা করতে। হসপিটালে সব ব্যবস্থা করা আছে। ওদের এমনভাবে ওষুধ দেওয়া হবে যাতে কোনো দিনই ওদের জ্ঞান না ফেরে। কোমাতেই বাকি জীবনটা কাটাবে। না, বেশিক্ষণ যদি জ্ঞান না ফেরে তাহলে বিদ্যুৎ আরও সন্দেহ করবে। একজন কোমায় থাকতে পারত, কিন্তু দুজনই থাকা কাকতালীয়। সামান্য অপারেশনে কেউ অতক্ষণ অজ্ঞান হয়ে থাকে না, বিশেষ করে দুজনই। আমাকে অন্য কিছু করতে হবে। আমি কোনো রকম কোনো প্রমাণ রেখে যেতে চাই না। ওদের মারতে লোক পাঠিয়েছিস? হ্যাঁ গুরুজি, ওখানে বিদ্যুতের জায়গায় এখন যে আছে তার পরিচয় পাওয়া না গেলেও মনে হচ্ছে ও নিজেও আইবির অফিসার। ওদের দুজনকে মারতে যাকে পাঠানো হয়েছে সে ওদের কাছে পৌঁছতেই পারছে না। এবারে বিদ্যুৎ ওখানে যাবে, তখন বিষয়টা আরো কঠিন হয়ে যাবে। বিদ্যুৎ যখন আন্দাজ করেছে যে আমি সব কিছুর পিছনে আছি, তখনও যে কোনো উপায়ে ওই দুজনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু ওই দুজনকে তো কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না। গুরুজি, আপনি যদি বলেন তাহলে আমি আগের বারের মতো গিয়ে ওদের দুজনকে মেরে আসি। না, তুই গেলে হবে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আজকে এই আশ্রমে অনেক লোক আসবে, তোকেই এই দিনটা সামলাতে হবে। তুই এক কাজ কর, সম্রাটকে ওখানে পাঠা। সম্রাট? কিন্তু গুরুজি, ওর তো আগেই চোট লেগেছিল। তারপর ওদেরকে বলে সম্রাটকে অত মারধর করানো হলো, এখন তো বিছানা থেকে উঠতেই পারবে না। পারবে পারবে পারবে, সব পারবে। তুই সম্রাটকে চিনিস না, ও ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু গুরুজি, যদি ধরা পড়ে যায়? ধরা পড়লে মরবে। হ্যাঁ, তাছাড়া আমিও দেখতে চাই ও ঠিক কতটা কি করতে পারে।
সম্রাটের ক্ষমতা আরো ভালো করে পরীক্ষা করতে পারবো। দুই দিক থেকেই আমার লাভ। আমাকে এক্ষুনি সম্রাটের ওখানে যেতে হবে। সম্রাটের চোখে মুখে কালশিটে দাগ পড়ে গিয়েছে, মুখে রক্ত জমাট বেঁধে অনেক জায়গাতেই ফুলে গেছে। জামাটার জায়গায় জায়গায় ছিঁড়ে আছে। ওর হাত পা বেঁধে রাখায় ওইভাবেই ঘুমিয়ে পড়েছে ও। নৃপেন্দ্র অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকে ঘুমন্ত আহত রক্তাক্ত সম্রাটের দিকে। ঘুমের মধ্যেই পায়ের আওয়াজ পেয়ে সম্রাটের মনে হয় যেন কেউ ওর দিকে তাকিয়ে আছে। সম্রাট চোখ চেয়ে দেখে যে ওর ভাবনা মিথ্যা নয়। নৃপেন্দ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ওর ঠোঁটের কোণে হাসি খেলে যায়। গুরুজি প্রণাম। ভালো আছেন তো? সম্রাটের কণ্ঠস্বরের মধ্যে থাকা বিদ্রূপ অনুভব করে নৃপেন্দ্র আবার রেগে যায়। এখনো তোর অহংকার গেল না? এখনো এই অবস্থাতেও তুই আমাকে বিদ্রূপ করছিস? আপনাকে তো আমি বলেইছি, চাইলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমার এই অহংকার, এটার কিছু করতে পারবেন না। এ আমার সঙ্গেই থাকবে, হ্যাঁ আমার সঙ্গেই যাবে। রাগে এবার নৃপেন্দ্র সম্রাটের মুখের কাছে ঝুঁকে। দৃষ্টি দিয়ে যদি কাউকে ভস্ম করে দেওয়া যেত তাহলে সম্রাটের এতক্ষণে আর অস্তিত্ব বোধ হয় থাকতো না। মনে হয় তোকে এখানেই শেষ করে দিই, শুয়োরের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, বিশেষণটা একদম ঠিক দিয়েছেন। সত্যি আমি শুয়োরের বাচ্চা, কিন্তু ওটা তো আর বদলানো যাবে না। আর রইল বাকি আমাকে শেষ করে দেওয়ার প্রসঙ্গ। দিন, হ্যাঁ দিন, শেষ করে দিন না, করুন করুন। নাকি হাত আটকে যাচ্ছে? হ্যাঁ বাবা, তোকে আমি নিজের হাতে মারবো। উফ, অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। আপনার মতন একজন গুরুজির হাতে মরার সৌভাগ্য কি সকলে পায় বলুন তো? আমার তো ডাইরেক্ট স্বর্গে এন্ট্রি হয়ে যাবে বাবা। সম্রাটকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরেই নৃপেন্দ্রর মুখের পেশি শক্ত হয়ে ওঠে। তোকে একটা কাজ করতে হবে। যদি তুই কাজটা করতে পারিস তাহলে তুই যে পজিশনে ছিলি আবার সেই পজিশনেই ফিরে যাবি। তাহলে এটাই হলো আসল কথা। বেশ বেশ বেশ, তবে তাই হোক। কাজটা কঠিন। তুই যে বেঁচে ফিরবি বা তুই যে জেলে যাবি না তার কোনো গ্যারেন্টি নেই। আর তুই জেলে গেলে যে আমি তোকে চিনব না সেটা নিশ্চয়ই জানিস। সে আর বলতে, এইটুকু জানবো না। তা কি যেন বলছিলেন? কি কাজ করতে হবে সেটা একটু বলে ফেলুন। যে দুজন তোর ওখানে ধরা পড়েছিল তাদের অপারেশন করা হয়েছে। আমি তাদেরকে ইঞ্জেকশন দিয়েই ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করে রেখেছি। কিন্তু দুজনেরই জ্ঞান না ফিরলে সন্দেহ হবে। পরীক্ষা করে দেখলে অনেক সত্যি বেরিয়ে আসবে, যেটা আমি কোনোভাবেই চাই না। তাই তোকে সকলের অজ্ঞাতে ওই দুজনকে মেরে আসতে হবে। হয়ে যাবে। তুই ব্যাপারটাকে যতটা সহজভাবে দেখছিস ততটাও সহজ নয় সম্রাট। ওখানে বিদ্যুৎ নিজে পাহারায় থাকবে। আর ছেলেটাকে আমি যতটা দেখেছি ও নিজের কাজে ভীষণভাবে ডেডিকেটেড। ওকে নড়ানো খুব কঠিন। কঠিন না হলে কি আপনি আমাকে এখন ছেড়ে দিতেন গুরুজি? আজকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? অনেক খেলাধুলো হলো, এবার খোল। যারা পাহারায় ছিল তারা নৃপেন্দ্রর দিকে তাকালে নৃপেন্দ্র মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নে হয়েছে, পারমিশন নেওয়া হয়েছে, এবার খুলে দে। ঠান্ডা গরম জল আন, স্নান করতে হবে। আর হ্যাঁ, ভালো দেখে জামা নিয়ে আসবি। এ জামা ছিঁড়ে গেছে, এতে আর হবে না। ও হ্যাঁ, আর একটু খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়ে গেছে মাইরি। সম্রাটের হাত একজন খুলে দিলেই সম্রাট তার গলা ধরে দেওয়ালে চেপে ধরে।
ছেলেটার ভয়ার্ত চোখের দিকে হিংস্র শিকারীর মতো তাকিয়ে রয়েছে ও। সম্রাটকে এইভাবে দেখে ছেলেটা থরথর করে কাঁপতে থাকে। সম্রাট, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। গুরুজি যেভাবে বলেছে সেভাবেই, আমার কোনো দোষ নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও সম্রাট, প্লিজ। সে তো জানিস না, সেই জন্যই তো তোদেরকে ছেড়ে দিলাম। নইলে সম্রাটের গায়ে হাত তোলার পরেও তোরা বেঁচে থাকছিস, এটাই তো অনেক না? ও হ্যাঁ, ভালো কথা, পরের বার থেকে যদি কখনো আমাকে মারার সুযোগ পাস তবে ভালো করে মারবি। এরকম নরম হাতে মেরে অন্তত আমাকে অপমান করিস না। যা 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 যা, জিনিসগুলো নিয়ে আয়, যা যা বললাম নিয়ে আয়। আর বেশি কাঁপতে হবে না। বোর হয়ে গিয়েছিলাম, এবার একটু অ্যাকশন শুরু হবে। বাকি দুজন হতভম্ব হয়ে সম্রাটের দিকেই তাকিয়ে রয়েছে। এমনকি বৃন্দা পর্যন্ত অবাক না হয়ে থাকতে পারে না। এই রকম অবস্থাতেও সম্রাটের মধ্যে এতটুকুও প্রতিক্রিয়া নেই, যেন কিছুই হয়নি, যেন ওর কাছে এইসব অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। ও তো সেইভাবেই হাঁটাচলা করছে। বিদ্যুৎ যাচ্ছিল হাসপাতালের উদ্দেশ্যে। এমন সময় ওর মোবাইলটা বেজে উঠলে ও ফোনটার দিকে তাকিয়ে দেখে ঋতব্রত ফোন করছে। ও তাড়াতাড়ি কলটা রিসিভ করে। বিদ্যুৎ, তুই কোথায় আছিস? তোর সঙ্গে আমার এক্ষুনি দরকার আছে। ভাই, তুই কোথায় আছিস বল। ঋতব্রত যেভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে তাতে বিদ্যুৎ চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে তোর ঋতু? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? তুই ঠিক আছিস তো? তোর বাড়ির লোক ঠিক আছে তো? আয়না আয়না ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাকি সবাই ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। তোর সঙ্গে কথা বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোর সঙ্গে কথা বলতে পারছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কিন্তু ঋতু, আমি একটা কাজে যাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তুই তোর ইম্পর্টেন্ট কাজ রাখতো, আমি আমার জ্বালায় মরছি আর ও আমায় কাজ দেখাচ্ছে। তুই কোথায় আছিস বল আগে, আমি সেখানেই চলে যাচ্ছি। কিন্তু তোর সঙ্গে আমার কথা বলতেই হবে। আরে ফোনে বল না। ফোনে বললে হবে না। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি যাচ্ছি। না, আমার কাছে তোকে আসতে হবে না। ঠিক আছে, আমি আয়নার জিমে যাচ্ছি। তুই তাহলে এক কাজ কর, আয়নার জিমেই চলে আয়। না, জিমে জিমে এখন হবে না, আয়নার ওখানে গেলে হবে না। তুই আমার বাড়িতে চলে আয় না। তোর বাড়ি থেকে অনেকটা দূরে আছি, ওখানে গেলে বিশাল দেরি হয়ে যাবে রে। তুই এক কাজ কর, আমি যে ঠিকানা পাঠাচ্ছি এই ঠিকানায় চলে আয়, তাহলে তোকেও বেশি যেতে হবে না, আর আমিও আমার কাজের জায়গায় তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমি বেরিয়ে পড়ছি, তুই ঠিকানাটা তাড়াতাড়ি পাঠা। ঋতব্রত যেভাবে উত্তেজিত হয়ে রয়েছে তাতে বিদ্যুৎ বেশ চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? যদি সব কিছুর পিছনে নৃপেন্দ্র থাকে তবে ওর কোনো ক্ষতি করেনি তো? এমন প্রচুর ভাবনা চিন্তা বিদ্যুতের মাথার মধ্যে ঘুরতে থাকে। ও একটা পার্কে বসে অপেক্ষা করছে। ৮ ঘন্টার মধ্যেই ওখানে ঋতব্রত এসে পৌঁছায়। কি হয়েছে রে ঋতু? তুই এইভাবে অস্থির হয়ে আছিস কেন? কি হয়েছে বল। আয়নাকে নিয়ে সমস্যা। আয়নাকে নিয়ে সমস্যা? কি হয়েছে ওর? কই, ও তো কিছুই বলেনি। ঋতব্রতর যে কিছু একটা সমস্যা হয়েছে সেটা বুঝতে বিদ্যুতের অসুবিধা হয় না। ও ঋতব্রতর মুখ ধরে নিজের দিকে ঘোরায়। আরে কি হয়েছে? আয়নার সঙ্গে ঝামেলা হয়েছে? এই ঋতু, আরে বল কি হয়েছে? আমি আয়নাকে কিস করেছি, হয়েছে শুনেছিস ডাইরেক্ট? এমন কিছু যে একটা শুনবে সেটা তো বিদ্যুৎ ভাবতেই পারেনি। ও চোখ বড় বড় করে ঋতব্রতর মুখের দিকে তাকায়। কি 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 করেছিস? কিস? আরে পাগলা, গালে কিস করলে অসুবিধা নেই, বন্ধুদের মধ্যে তো ওসব হতেই পারে। তাছাড়া হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এতে ও কিছু মনে করবে না। অ্যাক্সিডেন্টাল? আমি ওকে লিপ কিস করেছি। এমন পরিস্থিতিতেও বিদ্যুতের মুখে হাসি ফুটে ওঠে। ও ঋতব্রতর শরীরে ভালো করে কিছু একটা খুঁজতে থাকে। এমনভাবে তাকানোর মানে তো বুঝতেই পারে না ঋতব্রত। ও তো বিরক্ত হয়ে ওঠে। এই কি দেখছিস তুই বলতো? না না, আমি দেখছি তোর হাত পা কিছু ভেঙে গিয়েছে কিনা। না মানে তুই ডাইরেক্ট সিংহীর মুখে হাত ঢোকাবি আর সে তোকে ছেড়ে দেবে,
এটাই একটু আশ্চর্য হয়ে যাচ্ছি আমি আর কি, তাই জন্যই। যা, তোকে এসব শুনতে হবে না, তুই যা তো, তুই যে কাজে যাচ্ছিস যা। সোনার রাগ হয়েছে বুঝি? ঋতব্রত রেগে ওখান থেকে চলে যেতে চাইলে হেসে বিদ্যুৎ ওর বন্ধুর হাতটা ধরে। প্রেমে পড়লে অভিমান হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সেটা আমার সঙ্গে কেন? সেটা তুমি তোমার আয়না সুন্দরীর কাছে গিয়ে করো। কিন্তু ও তো আমার সঙ্গে কথাই বললো না, উল্টে আমাকে চড় মারলো। তোকে চড় মারলো? হ্যাঁ। তুই ওর পারমিশন নিয়ে কিস করেছিলি, তারপরও তোকে মারলো? পারমিশন পারমিশন না, মানে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। তাহলে তো বলতে হয় অল্পের মধ্য দিয়ে তোকে ছেড়ে দিয়েছে। তোর হাত পা ভাঙেনি, এটাই তোর কপাল। যা, ওর সঙ্গে গিয়ে কথা বল। কিন্তু কি কথা বলবো? সেটা তো কিস করার আগে মনে করা উচিত ছিল, তাই না? কি আর করবি, তোর কপাল। ছাড়, যা হওয়ার হয়ে গেছে। এবার ওর সঙ্গে পরিষ্কার করে কথা বল। কথা বললে সব ঠিক হয়ে যাবে। তুই বলছিস, কিন্তু যদি ও আমাকে ভুল বোঝে? আরে বললাম না, কথা বল। কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে গেছে, ও যা গিয়ে কথা বল। আর আমিও যাই নিজের কাজে। আমার মন বলছে ওই নৃপেন্দ্রই অপরাধী। যদি এটা সত্যি হয়, তবে ভীমরুলের চাকে হাত দিয়েছি। ভীমরুল কতখানি পাগল হয়ে ওঠে, এবার সেটাই দেখার পালা। বিদ্যুৎ ভেবেছিল ও এখান থেকে হাসপাতালে যাবে, কিন্তু ওর দাদার ফোন আসায় ও এখনই হাসপাতালে যেতে পারে না। তাছাড়া অনেক দিন হয়ে গেল বাড়িতেও যায়নি। বাড়ির সকলকে দেখার ইচ্ছা এবং স্বীকার না করলেও টানা এতদিন একভাবে কাজ করতে থাকায় ওর বেশ ক্লান্ত লাগে। তাই ও বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়। বিদ্যুতের মা সুপ্রিয়া এবং বৌদি যুথিকা রান্না করছিলেন। বিদ্যুতের গলা পেয়ে সুপ্রিয়া তাড়াতাড়ি রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে। বাবা, কতদিন পরে তুই বাড়িতে এলি বলতো? খুব ভালো হয়েছে। নে নে, বস বস। এই জানিস, আজকে না মাংস হচ্ছে। তোর জন্য কষা কষা মাংস বাটিতে করে তুলে রাখি। তুই ছোটবেলায় কত খেতে ভালোবাসতিস বল? হ্যাঁ, দাও। তোর সঙ্গে আমার কিছু কথা আছে ভাই। আয়, তোর ঘরে আয়। যুথিকা রান্নাঘরে রান্না করছিল। ভাবছিল ও একটু বিদ্যুতের কথা শুনবে। নূপুরের কি হয়েছে সেটাও এখনো জানতে পারেনি, কিন্তু ওর কৌতূহলে মন উত্তর জানতেই চায়। নির্মলের কথা মতো বিদ্যুৎ 2 তলায় নিচের ঘরে চলে যায়। স্বামীকে নিয়ে যুথিকা বিরক্ত হয়ে যায়। এই হচ্ছে নির্মলকে নিয়ে ওর সমস্যা। একটু যদি কারোর সাথে কথা শুনতে দেয়। দূর দূর, এমন মানুষকে নিয়ে কি আর সংসার করা যায়? ও বিরক্ত হয়ে জোরে জোরে খুন্তি নিয়ে ঘাঁটতে থাকে। এসব কি বিদ্যুৎ? তুই গুরুজির নামে এইরকম কথা কিভাবে বলতে পারিস? দাদা, তোমরা যাকে খুব ভালো বলে মনে করো সে আদৌ ভালো নয়। অন্তত আমার অভিজ্ঞতা সেটাই বলছে। সব কিছুর পিছনে ওই লোকটাই জড়িয়ে আছে। তোর ভুল হচ্ছে বিদ্যুৎ। তুই যাকে ওই লোকটা বলছিস, সেই লোকটা যে শুধু আমাদের বিপদের দিনে আমাদের পাশে ছিল তা নয়, বরং লক্ষ লক্ষ মানুষ ওই লোকটাকে মাথায় করে রাখে। তুই কি বলতে চাস সবাই ভুল আর তুই একমাত্র ঠিক? কেউ কিছু বোঝে না যে সবাই ভণ্ড বোঝার পরেও ওনাকে মাথায় করে রাখবে? লোকের সামনেও একটা মুখোশ পরে থাকে, আর সেই মুখোশটাই আমাকে টেনে বের করতে হবে। আমি কখনো এত বড় ভুল করি না। ও যদি এইসবের সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে সব লিঙ্ক এক জায়গায় গিয়ে থামতো না। বিদ্যুৎ, তুই যেটা বলছিস সেটাকে বলে অহংকার। তুই সব সময় ভাবিস যে তুই একটা বড় পোস্টে আছিস, তুই যা বলিস সেটাই ঠিক হয়। কিন্তু সব সময় সবকিছু ঠিক হয় না। মানুষ মাত্রই ভুল হয়। আর তুই এখানেও ভুল করছিস। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয় এবং হতেই পারে। আমিও ভুল করছি, কিন্তু ভুলটা যে সত্যি সত্যি ভুল নাকি চাপিয়ে দেওয়া ভুল, সেটা যতক্ষণ না পর্যন্ত আমি নিজে বুঝছি, ততক্ষণ তো এত সহজে ওই গুরুজিকে আমি ছাড়ব না। বিদ্যুৎ! যুথিকা খাবার দিতে আসতে চেয়েছিল, কিন্তু আড়ি পেতে শুনতে পারে জেনেই সুপ্রিয়া ওকে খাবার দিতে না দিয়ে নিজেই খাবার দেওয়ার জন্য 2 তলায় উঠে আসে।
এবং দরজার আড়াল থেকে বলে, এ বাবু, মাংস কষা হয়ে গেছে, নে খেয়ে নে। হ্যাঁ রে বাবা, নিজের কি অবস্থা করেছিস বলতো? তুই যখন দিল্লিতে থাকতিস বা লাদাখে থাকতিস বা অন্য কোনো জায়গায়, তবুও না হয় মাঝে মাঝে তোর সাথে আমার কথা হতো। এখন আমাদের এখানে থেকেও তোকে দেখতেই পাই না। মা, একটা দরকারি কাজে। ঠিক আছে, তোর কত কি দরকারি কাজ আমি খুব ভালো করেই জানি। শোন, এবার কিন্তু এই বয়সে আমার কাছে মার খাবি। নে নে খেয়ে নে তো তাড়াতাড়ি। খেয়ে স্নান করে এসে গরম গরম ভাত খাবি, তারপর ঘুমাবি, বুঝলি? আর তারপর না হয় যেখানে যাওয়া যাবি। এত সময় আমার নেই মা, আমাকে যেতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট। আবার আবার মায়ের মুখের ওপর কথা। এবার কিন্তু ছোটবেলার মতো কানটা টেনে ধরবো। খেয়ে নে বলছি। মায়ের উপর কোনো কথা হবে না জেনে এবং এতখানি গুরুত্বপূর্ণ কথা মায়ের সামনে বললে মাও চিন্তা করতে পারে ভেবে দুই ভাই কিছু বলে না। তবে ওদের মাঝে যে এখনও অনেক কথা বাকি রয়েছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। মায়ের কথা শুনে বাড়িতে থেকে যে কি ভালো করেছে সেটা বিদ্যুৎ এখন খুব ভালোভাবেই অনুভব করছে। ও বহুদিন ঠিকমতো খায়নি, ঘুমায়ও নি, তাই এই বিশ্রামটা ওর বড় দরকার ছিল। তবে ঘুম ভেঙে যখন ঘড়ির দিকে দেখল, তখন ও তাড়াতাড়ি করে উঠে বসল। এ বাবা, এত দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন এখানে বসে আছি। ওখানে অনুপ কতক্ষণ হয়ে গেল হসপিটালে বসে আছে। না না, এটা ঠিক না, আমাকে যেতে হবে। ও নতুন জয়েন করেছে, তাছাড়া ওর নিজেরও অনেক কাজ আছে। আমি সিনিয়র হয়ে কিছুতেই এইভাবে প্রিভিলেজ নিতে পারি না। আর আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে নৃপেন্দ্র শাস্ত্রীর লোকেরা ওখানে অ্যাটাক করতেই পারে। বিশেষত যখন চাকে আমি ঢিল মেরে এসেছি, প্রতিটা মুহূর্ত আমাকে কনসিয়াস থাকতে হবে। বসো মা, বসো। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ বাড়িতেই আছে, ওই নিজের ঘরে। তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা তো জানা হলো না, কি বলবো ওকে? মা, তুমি এই বয়সে সিঁড়ি ভেঙে কতবার ওপর নিচ করবে, আমি যাচ্ছি, দাঁড়াও। বিদ্যুৎ নিজের ঘরেই ছিল। নিচ থেকে ওর মায়ের কণ্ঠস্বর শুনে ওর একটু অন্যরকম মনে হলো। একটা আলাদা উত্তেজনা রয়েছে জ্যোথিকারও কণ্ঠস্বরে। কি হলো? কে এসেছে? কোন মেয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে জানার জন্য ও 2 তলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে স্রোতস্বিনী দাঁড়িয়ে আছে। স্রোতস্বিনীকে যে এইভাবে বাড়িতে দেখবে সেটাও কল্পনাও করতে পারেনি। এই বাড়িতে হঠাৎ করে স্রোতস্বিনীকে দেখে খুব ভালো লাগে বিদ্যুতের, কিন্তু হঠাৎই ওর মনে হয় এখানে তো স্রোতস্বিনীর আসার কথা নয়। স্রোতস্বিনী এইভাবে তো এখানে আসবে না। তাহলে কি ওর বাড়িতে কোনো সমস্যা হয়েছে? সম্রাট কি তবে আবার ওকে ভয় দেখিয়ে কিছু করাতে চেয়েছে, কিংবা তরঙ্গিনীর কিছু হয়েছে? মনের মধ্যে একাধিক প্রশ্ন জমে থাকায় ও আর অপেক্ষা করতে না পেরে তাড়াতাড়ি নিচে নেমে আসে। আরে এই দেখো, আমি তো বিদ্যুতের কাছেই যাচ্ছিলাম, তার আগেই বিদ্যুৎ এসে গিয়েছে। বসো বোন, বসো। জ্যোথিকা হেসে বিদ্যুতের দিকে তাকায়। তা ভাই, তুমি তো বলনি তোমার এত সুন্দর একটা বন্ধু আছে। আপনি এখানে? আপনি আমার ঠিকানা কিভাবে জানলেন? বাড়ির সবাই ঠিক আছে তো? আপনি ঠিক আছেন? তরঙ্গিনী ঠিক আছে? এখানে আসার সময় প্রথমেই স্রোতস্বিনীর কোনো রকম অস্বস্তি হয়নি, তবে এখন এই বাড়ির সকলকে দেখে ওর একটু বেশিই অস্বস্তি হচ্ছে। সত্যিই তো, এমন হঠকারীভাবে বিদ্যুতের বাড়িতে আসা ওর উচিত হয়নি। হ্যাঁ, ঠিক আছি। আসলে তরঙ্গকে নিয়ে। জ্যোথিকা বেশ আয়েশ করে পাশে বসতে চাইলে বিদ্যুৎ উঠে দাঁড়ায়। তারপর স্রোতস্বিনীর দিকে তাকায়। আপনি এক কাজ করুন, আপনি আমার ঘরে চলুন, ওখানে কথা হবে। আপনার ঘরে? না মানে একটু বাইরে কথা বললে হতো না, ঘরে আর। হ্যাঁ, বাইরেই ঠিক হবে। তাহলে চলুন, সেখানেই আমরা যাই। মা, আমি আসছি। আজকে আর আসবো না, তুমি চিন্তা করো না। ঠিক সময় মতো খেয়ে নিও, দাদা বৌদির কথা শুনো। আমি আসছি। এই দাঁড়াও,
তোমাদের জন্য একটু আম পোড়া শরবত নিয়ে আসি। না না দিদি, ওসবের কোনো দরকার নেই। আসলে বিদ্যুৎবাবুর সঙ্গে আমার একটু কথা ছিল। আপনি শুধু শুধু ব্যস্ত হবেন না। এতে ব্যস্ত হওয়ার কি আছে ভাই? মা দুপুরে বিদ্যুতের জন্য শরবত বানিয়েছিল, অনেকটাই আছে। তোমরা দুজনেই খাবে, আমি শুধু যাব আর আসবো। যুথিকা তাড়াতাড়ি করে ওদের জন্য 2 গ্লাস শরবত নিয়ে আসে। এবার খেয়ে দেখো দেখি, মায়ের হাতে শরবত না, অমৃত। যা গরম পড়েছে, এই শরবতটা খাও, বুঝলে? ভালো লাগবে। ভাই তুমিও খাও। বৌদি, আমাদের তো এখন একটু কাজ আছে। ঠিক আছে, রেখে দাও, পরে খাবে। ছাড়ো তো কাজ, তুমি আবার কবে আসবে তার কোনো ঠিক আছে নাকি? আমার এই বোনটাও চলে যাবে, মা এত কষ্ট করে বানিয়েছে, একটু খাও না। বললাম তো কাজ আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, উনি যখন এত করে বলছেন, তখন না হয় অল্প একটুই খাই। উনি যদি কিছু মনে করেন। স্রোতস্বিনীর কথা শুনে যুথিকা খুব খুশি হয়। এই তো দেখলে, হ্যাঁ হ্যাঁ বোন, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এক ঢোকে স্রোতস্বিনী পুরো গ্লাসটা শেষ করে দিল। বাহ, সত্যিই খুব সুন্দর। আমি কতদিন একটা ক্যাফেতে এই শরবতটাই খেয়েছিলাম, খুব একটা ভালো হয়নি বুঝলেন, কিন্তু আজকেরটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি পরের বার যখন আসবো তখন কিন্তু আবার খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আবার আসবে, আমারও খুব ভালো লাগবে। স্রোতস্বিনী, তাহলে চলুন, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলুন। দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ড্রিঙ্ক, খুব সুন্দর হয়েছে। আসি কেমন? স্রোতস্বিনী সুপ্রিয়াকে প্রণাম করে। মাসিমা, আসি, ভালো থাকবেন। সুপ্রিয়া স্রোতস্বিনীর চিবুকে চুম্বন করে। আবার এসো কেমন? আচ্ছা। স্রোতস্বিনী চলে গেলে যুথিকার মেয়ে ঋত্বিকা ওর কাছে ছুটে আসে। ও ওর মায়ের কানের কাছে ফিসফিস করে বলে, মা, ওই মেয়েটা কত বড় লোক দেখেছ? হ্যাঁ, গাড়িতে করে এসেছে, বড় লোক তো বটেই। শোনো, গাড়িতে করে আসেনি গো মা, ওর হাতে ব্র্যান্ডেড ব্যাগ ছিল, আর জামাটা ছিল জারার, আর ঘড়িটা রোলেক্সের। তুই কি করে জানলি এসব? তোর কাছে আবার ওসব আছে নাকি? মা, তুমিও না। আরে বাবা, ওইসব জিনিস কয়েক লাখ টাকার ব্যাপার, আমার কাছে অত টাকা কি করে থাকবে? তুমি তোমাকে 500 টাকার কিছু কিনে দাও না। এই, তোকে যা কিনে দিয়েছি না, অনেক কিনে দিয়েছি। যা পড়তে বস, সব সময় শুধু বড়দের মাঝে কথা। ঋত্বিকা মুখ নিচু করে এখান থেকে চলে গেলেও যুথিকার মন বেশ খুশি হয়ে থাকে। এতদিন ও নতুন কিছু পাচ্ছিল না আলোচনা করার জন্য, সেই জন্য ওর মন খারাপ ছিল। এবার বেশ একটা আলোচনা করার মতো বিষয় ও পেয়ে গেছে। গাড়ি এবং বাইক নির্দিষ্ট জায়গায় রেখে বিদ্যুৎ এবং স্রোতস্বিনী পাশাপাশি হেঁটে চলেছে। অনেকক্ষণ ধরেই হাঁটছে ওরা, কিন্তু ওদের মুখে কোনো কথা নেই। এই নীরবতা যখন ভারী হয়ে আসে, তখন প্রথম এই নীরবতা ভঙ্গ করে বিদ্যুৎ। আপনি কিছু বলতে এসেছিলেন স্রোতস্বিনী? হ্যাঁ, আসলে আমি আর কি। প্রকৃতপক্ষে বলার মতো কিছুই নেই স্রোতস্বিনীর। ওর মনে হয়েছিল বিদ্যুৎকে একবার দেখা দরকার। বিদ্যুৎকে না দেখে ওর কিছুই ভালো লাগছিল না, কিন্তু এখন কি বলবে সেটাই ও ভেবে পায় না। হ্যাঁ, আমি বলতে এসেছিলাম যে আপনি তদন্ত করে নৃপেন্দ্রবাবুর এগেনস্টে কোনো প্রমাণ পেয়েছেন? মানে সত্যি কি উনি অপরাধী? না, একদমভাবে নির্দিষ্ট প্রমাণ পাইনি। নির্দিষ্ট প্রমাণ পেলে তো এতক্ষণে অ্যারেস্ট করে নিতাম, কিন্তু আমার ইনটিউশন কখনো এতখানি ভুল বলে না। আই এম শিওর ওই লোকটার মুখ আর মুখোশ আলাদা। আমাকে হসপিটালে যেতে হবে। তরঙ্গিনীকে যখন রেস্কিউ করেছিলাম, তখন যে দুজনকে গ্রেফতার করেছিলাম তাদের গুলি মেরেছিলাম। তৃতীয় জন অন স্পট মারা গেছে। ওই দুজনের এখনও জ্ঞান ফেরেনি। ওদের থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। দেখি ওখান থেকে যদি কোনো ইনফরমেশন পাই, তাহলে সম্রাটের সঙ্গে সঙ্গে নৃপেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধেও স্টেপ নেওয়া যাবে। চলুন, আপনাকে আর বাইরে থাকতে হবে না। এতক্ষণ বাইরে থাকা আপনার জন্য ঠিক না। আপনি একজন বডিগার্ড অ্যাপয়েন্ট করবেন।
যদিও আমি যাদেরকে আপনার বাড়ির দায়িত্ব দিয়েছি তারা ঠকাবে না, তারা ভালো গার্ড দেবে, তবুও সম্রাটকে যা দেখেছি তাতে ওকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তরঙ্গিনী ট্রমায় আছে। ও আবার যদি সম্রাটকে দেখে তাহলে ওর ট্রমা বেড়ে যেতে পারে। চলুন, আপনাকে বাড়ি আমি পৌঁছে দিয়ে আসছি। বাইকের দিকে যাওয়ার জন্য বিদ্যুৎ পা বাড়ালেই স্রোতস্বিনী ওর হাত ধরে ওকে কাছে টেনে ওর ঠোঁটে চুম্বন করে। এমন আকস্মিক চুম্বনের জন্য বিদ্যুৎ একেবারেই প্রস্তুত ছিল না। ও হতবাক হয়ে যায়। এই চুম্বনটা ওর খুব ভালো লাগে, তবে একটা অন্যরকম অনুভূতি ওর হৃদয়ে প্রচণ্ড যন্ত্রণা সৃষ্টি করে। ওর মুখ যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। স্রোতস্বিনী ওর কাছ থেকে সরে গেলে বিদ্যুৎ মুখে যতখানি সম্ভব হাসি ধরে রাখার চেষ্টা করে। আশেপাশে কি কেউ আছে? কেউ কি আমাদেরকে নজর রাখছে? কিন্তু কই, আমার তো কিছু মনে হলো না। খুব সম্ভবত আমাদের কেউ ফলো করছে না। আপনার মনের ভুল হবে। বিদ্যুৎ, আমি জানি না এটা কেন করেছি, তবে মনে হলো এটা না করলে আমার সামনে আর অন্য কোনো পথ খোলা ছিল না। না, এর জন্য আপনাকে কিছু ভাবতে হবে না, কিন্তু আপনার প্রতি আমার মনে যে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে সেটা লুকোনো আমার পক্ষে আর সম্ভব নয়। আর এটা বলা হয়তো একটু বেশি তাড়াহুড়ো, বাট আই লাভ ইউ। বিদ্যুৎ একভাবে তাকিয়ে রয়েছে স্রোতস্বিনীর দিকে। ও কি বলবে, ওর কি বলা উচিত ও ভেবে পায় না। নূপুরের স্মৃতি এখনও ওর হৃদয়ে দগদগে হয়ে আছে। তবে ও জানে না কেন, কিন্তু চাইলেও স্রোতস্বিনীর অস্তিত্ব অস্বীকার করতে পারে না। স্রোতস্বিনী এতখানি ওর হৃদয় দখল করে নিচ্ছে। স্রোতস্বিনী ওর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলে বিদ্যুৎ কিছুক্ষণ একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওর ভাবনা চিন্তাও যেন মুহূর্তের মধ্যে থমকে গিয়েছে। মোবাইলটা বের করে কল করে ঋতব্রতকে। কয়েকবার রিং হওয়ার পর ঋতব্রত কলটা রিসিভ করে। ঋতু, তুই কোথায় আছিস? তুই তোর বাড়িতে আছিস, তাই না? আমি এক্ষুনি যাচ্ছি তোর বাড়িতে। না রে, আমি এখন বাড়িতে নেই। তাহলে কোথায় আছিস? বল না ছোট লোক, আছিস কোথায়? তোর সঙ্গে কিছু কথা আছে। যতক্ষণ না কথাটা বলতে পারছি ততক্ষণে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি আয়নার জিমে যাচ্ছি। তুই তখন ঠিক কথাই বলেছিলি, কথা বলা উচিত। কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এটাকে নিয়ে আমি আর বয়ে বেড়াতে পারছি না রে। তুই আয়নার ওখানে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, যা, পরে কথা হবে। এই মুহূর্তে যদি ঋতব্রতর সঙ্গে বিদ্যুৎ কথা বলতে পারত তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু ছেলেটারও তো নিজস্ব একটু সময় দরকার। এই মুহূর্তে আয়নার সঙ্গে কথা বলাটা ভীষণ প্রয়োজন ঋতব্রতর। ওদের সম্পর্কটা যদি না ঠিক হয় তাহলে তো ঋতব্রত কষ্ট পাবে আয়নাও। আর বিদ্যুৎ নিজের সব থেকে কাছের দুই বন্ধুর কষ্ট কখনোই সহ্য করতে পারবে না। আর কিছু না ভেবে ও বাইক নিয়েই বেরিয়ে পড়ে। গতকাল রাত থেকে আয়না কিছুতেই নিজের কাজে মন দিতে পারছে না। যে জিম ওর প্রাণ, সেই জিমে পর্যন্ত ওর ভালো লাগে না। যারা জিমে এসেছে তাদের সামান্য ভুলেও ও অনেক কড়া কথা শুনিয়ে দিয়েছে। এগুলোও চাইছে নিয়ন্ত্রণ করতে, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। ঋতব্রত যে ওকে পছন্দ করে সেটাও জানতো, কিন্তু সেই পছন্দটাকে বন্ধুত্বই ভেবেছিল। সেটা যে এমন হবে তাও ভাবতেও পারেনি। তাই ওর আরও বেশি করে ব্যাপারটা মনে লেগেছে। সন্ধেবেলা যখন মেসেজ পায় যে ঋতব্রত ওর সঙ্গে কথা বলতে চাইছে, তখন প্রথমে মনে হয়েছিল যে কথা বলবে না, কিন্তু যখন ঋতব্রত পরপর অনেকগুলো মেসেজ করে তখন ওর মনে হয় সত্যিই তো কথা বলে ব্যাপারটা অন্তত একটু মিটিয়ে নেওয়া দরকার। জিম বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আয়না অপেক্ষা করছে ঋতব্রতর জন্য। ওর মনের মধ্যে অনেক রকম অনুভূতি হচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে যে কি হচ্ছে সেটা ভেবেই পায় না। ঋতব্রত যখন দরজায় এসে দাঁড়ায় তখন ওর বুকে একটা ধাক্কা লাগে। অন্যদিন ও যেভাবে ঋতব্রতর সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবহার করত, এখন চাইলেও সেই স্বাভাবিকত্বটা আর কিছুতেই আনতে পারে না।
ঋতব্রত এবং আয়না পাশাপাশি বসে আছে, তবে অনেকক্ষণ কারোর মধ্যে কোনো কথা হচ্ছে না। এইভাবে চলতে থাকলে যে কারোর মধ্যে কোনো কথা বলা হবে না সেটা দুজনেই বেশ বুঝতে পারে। তাই বোধহয় সংকোচ কাটানোর জন্য ঋতব্রতই জোরে গলা খাকারি করে। আয়না, আমার মনে হয় কালকের বিষয়টা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। হ্যাঁ। আই এম সরি, যেটা হয়েছে সেটা উচিত হয়নি। কেন জানি না আয়নার হঠাৎ করে ভীষণ রাগ হয়। ও ঘুরে তাকায় ঋতব্রতর দিকে। ওর দৃষ্টি অনেকখানি বদলে গিয়েছে, সংকোচ কেটে গেছে। সরি মানে কি বলতে চাইছিস তুই? সবটা তোর নাটক? না না, নাটক কেন হবে? আমি আমি জেনুইনলি তোকে ভালোবাসি। আমি আমি ওরকম কিছু বলতে চাইনি রে। মানে তাহলে কি বলতে চাইছিস? এই তো বললি যেটা করেছিস সেটা উচিত হয়নি, তাহলে? ঋতব্রতর মুখ আরো শুকিয়ে যায়। ওর মনে হয় ওর গলার কাছে গেঞ্জিটা টান হয়ে গিয়েছে। দম নেওয়ার জন্য ও গেঞ্জিটা ধরে একটু নিচের দিকে নামিয়ে দেয়। না মানে আমি বলতে চাইছিলাম ওই আর কি, মানে তোর পারমিশন না নিয়ে। হ্যাঁ, আমার পারমিশন না নিয়ে? তোর পারমিশন না নিয়ে তোকে কিস করাটা আমার উচিত হয়নি। হ্যাঁ, তাহলে করেছিলি কেন? ঋতব্রত এবার ওর ভালোবাসার মানুষটার হাতটা চেপে ধরে। ও যে কতখানি লজ্জিত সেটা এই স্পর্শেই স্পষ্ট অনুভব করে আয়না। আমি আমি কিভাবে কি করে ফেলেছি আমি সত্যি বুঝতে পারিনি। সরি, তুই যা বলবি আমি তাই করব। তুই আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। তোকে আমাকে ভালোবাসতে হবে না। আমি বলেছি তো তোর দরকার নেই আমাকে ভালোবাসার। ঠিকই তো, আমাকে কেন তুই ভালোবাসবি? তুই এত স্মার্ট, এত সুন্দর, আমার মতো একজনকে কেন ভালোবাসতে যাবি বল? কিন্তু আমি তোকে আঘাত করার জন্য কিছু করিনি রে। বিশ্বাস কর, তুই আঘাত পেতে পারিস এমন কিছু করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আমি আর কোনো দিন তোকে ভালোবাসার কথা বলবো না। আমরা আবার আগের মতো বন্ধু হয়ে থাকবো। তুই যা বলবি আমি তাই করব। বাট প্লিজ আমার সঙ্গে কথা বলা বন্ধ করিস না। তুই যদি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিস তাহলে আমি থাকতে পারবো না। প্লিজ আয়না। আমার মনে হয় এই সম্পর্কটা আর থাকবে না। মানে আয়না প্লিজ তুই আমার সঙ্গে কথা বলা বন্ধ করিস না। তোর সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। তুই আমাকে মারধর কর, যা খুশি কর, কিন্তু প্লিজ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিস না। প্লিজ আয়না। আরে কথা বলা কেন বন্ধ করব? আমাদের বন্ধুত্বের সম্পর্কটা জাস্ট এগোবে না, তবে অন্য কোনো সম্পর্ক হয়তো এগোলেও এগোতে পারে। মানে তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি না। না মানে তুই জানিস তো আমি একটু লেটে বুঝি। তুই যদি দেখ ভাই, তোর সঙ্গে কথা বলাটা না আমি এমনিতেও বন্ধ করতে পারবো না। কি করবো বল, আমারও তোকে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটার কি নাম দেব সেটা তো আমি জানি না। আর সব সম্পর্কের যে নাম দিতেই হবে সেটাও আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমরা এই নতুন সম্পর্কটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই পারি। সব ঠিকঠাক না হলে বন্ধুত্বটা তো থাকবেই। তুই তুই সত্যি বলছিস? ঋতব্রত নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ও কি সত্যি শুনছে? ও আয়নার হাত আরো শক্ত করে চেপে ধরে। আমি আমি ভুল শুনছি না তো? আমি ইলিউশন করছি না তো? পাগল একটা! যা বাড়ি যা, বাড়ি গিয়ে ঘুমা। একদিনের মধ্যেই চোখ মুখের কি অবস্থা করেছিস। হ্যাঁ, রেস্ট নে, যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়না। ঋতব্রত আয়নাকে আবার জড়িয়ে ধরলে আয়না আবার ওকে চড় মারে। সরি সরি ভাই, কি করবো বল, তুই মাথা গরম করে দিস। এইভাবে আমাকে না বলে আমাকে জড়িয়ে ধরবি না তো। আরে আমার একটু সময় লাগবে তো, জানিস তো আমি রিফ্লেকশনে মেরে দিই। সরি আর পারমিশন না নিয়ে কিছু করব না। আই প্রমিস।
বলছি বলছি একটা চুমু খেতে পারি? না মানে গালে খাবো। কেন চুমু কেন খাবি? অত কিসের? সবসময় ছুকছুকানি না তোদের? না না কিছু না, কোনো চুমু খাবো না, কিচ্ছু করবো না। ভয় ভয়ে ঋতব্রত ওর দুই গালে হাত দিয়ে চেপে রেখেছে। যদি আবার আয়না ওকে মেরে টেরে দেয় সেই ভয়। এটা দেখে আয়নারও হাসি পাচ্ছে। ও চাইলেও আর গম্ভীর ভাবটা ধরে রাখতে পারে না। আয়নাও হেসে ফেলে, তারপর ঋতব্রতর গালে একটা চুম্বন করে। পাগল একটা, যা এবার বাড়ি যা। আনন্দে ঋতব্রত আত্মহারা হয়ে যায়। ও আবার আয়নাকে জড়িয়ে ধরতে চায়, তবে এবার আর অনুমতি না নিয়ে কিছু করে না। আস্তে আস্তে ও নিজের বাড়ির দিকে চলে যায়। আয়নার মুখে হাসি ফুটে ওঠে ঋতব্রতর পাগলামি দেখে। এখন যখন ঋতব্রতকে বন্ধুর ওপারে অন্য কিছু ভাবতে শুরু করেছে, তখন ওর দৃষ্টিভঙ্গিটা অনেকখানি বদলে যায়। এখন যেন ঋতব্রতকে ওর আরও ভালো লাগতে শুরু করেছে। সম্রাট চোখে ধূসর রঙের লেন্স লাগিয়েছে, গায়ে আছে ডাক্তারি অ্যাপ্রন, গোঁফ দাড়ি নকল। প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়সটাও অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। ও আত্মবিশ্বাসী ভাব নিয়ে ঘরে ঢুকতে গেলে অনুপ ওর পথ আটকায়। আপনি কে? কোথায় যাচ্ছেন? আমি ডক্টর সৌভিক আচার্য। এই কেবিনে দুজন পেশেন্ট আছেন, ওদের জ্ঞান ফিরছে না বলে মেডিকেল বোর্ডের রেফারেন্সে আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। কই দেখি আপনার অ্যাপয়েন্টমেন্টের লেটারটা একটু দেখি। অনুপের কথা শুনে সম্রাট বিদ্রুপাত্মক হাসি হাসে। আমি কি জব ইন্টারভিউ দিতে এসেছি যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে? হ্যাঁ, আপাতত দিতে হবে, নইলে ঢুকতে পারবেন না, সে আপনি যেই হন না কেন। সম্রাট কিন্তু আগে থেকেই জানতো যে এমন কিছু হতে পারে, তাই ও আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। ওর মোবাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সমস্ত নকল কাগজপত্র বানানো ছিল। ও সেটাই অনুপকে দেখায়। মে আই এন্টার অ্যান্ড ট্রিট মাই পেশেন্ট নাও? নাকি এখনো কোনো সমস্যা আছে মিস্টার অনুপ? অনুপ, হ্যাঁ অনুপ বাবু। তাহলে কি আমি আমার পেশেন্টের চিকিৎসা করব, নাকি আপনার অনুমতির জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আমাকে? না না, আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সম্রাট ঘরে ঢুকে গেলে বিদ্যুৎ আসে অনুপের কাছে। অনুপ, আই এম সো সরি, তোমাকে সেই সকাল থেকে অপেক্ষা করতে হলো, আমার আসতে দেরি হয়ে গেছে। এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। গুড, তুমি এসো। তুমি বলছিলে না আইবির অফিসে যাবে? আমার কথা হয়ে গেছে, তোমার আজকে যাওয়ার দরকার নেই। তুমি আজকের দিনটা রেস্ট নাও, কাল আবার তোমার ইউজুয়াল রুটিনে ফিরে যেও। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। সম্রাট দুজনের স্যালাইনের মধ্যে 20 ইঞ্জেকশন পুশ করে বাইরে বের হয়। বাইরে যে বিদ্যুৎ আছে সেটা ওর গলা শুনেই ও বুঝতে পারে ওকে এবার যে কোনোভাবে এখান থেকে যেতে হবে। সম্রাট ঠিক চুপচাপ বের হতে যাবে, কিন্তু নতুন চিকিৎসক দেখে ওকে দাঁড় করায় বিদ্যুৎ। এক্সকিউজ মি, আপনি? হ্যাঁ আপনি কে? আপনাকে তো এর আগে কোনোদিন এখানে দেখিনি। আমি ডক্টর সৌভিক আচার্য। এদের জ্ঞান ফিরছে না বলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আমার কাগজপত্র উনি দেখেছিলেন, এবার কি আপনাকেও দেখাতে হবে নাকি? এইভাবে চলতে থাকলে কিন্তু আমার পক্ষে এখানে এসে চিকিৎসা করা সম্ভব নয়। ইটস হাইলি হিউমিলেটিং। সব কাজ কি আর একভাবে হয় ডাক্তারবাবু? কিন্তু কি আর করা যাবে বলুন, সহ্য তো করতেই হবে। অনুপ, তুমি ওনার ডকুমেন্ট চেক করেছো? ইয়েস স্যার। তাহলে থাক, অনুপ যখন দেখেছে তখন আমার আর দেখার দরকার নেই। কিন্তু আপনার চোট লাগলো কি করে? আপনি খোঁড়াচ্ছেন, আপনার মুখে দাগ আছে দেখছি, আর যদি খুব ভুল করে না থাকি পাঁজরের কাছেও লেগেছে। হাঁটার সময় একটু টান লাগছে বাম দিকে। এইগুলো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আসলে। ভেবেছিলাম কটা দিন একটু রেস্ট নেব, কিন্তু হসপিটাল অথরিটি রেস্ট নিতে দিল না। বুঝতেই তো পাচ্ছেন, 1 সপ্তাহ যেতে না যেতেই ডিউটি ধরিয়ে দিয়েছে। কি করি বলুন না, ডাক্তার মানুষ, আমাদের কোনো পার্সোনাল লাইফ থাকেই না, তাই কাজ করতে আমাদের হয়ই, বাধ্য হয়েই করতে হয়। ছদ্মবেশী সম্রাটের জন্য এই কথাটায় মনে মনে একটু খারাপ লাগে বিদ্যুতের।
ও সম্রাটের কাঁধে আলতো করে হাত রাখে। আপনারাই তো রিয়েল হিরো। আপনারা আছেন বলে ইমার্জেন্সিতে বা এরকম পরিস্থিতিতে অসংখ্য মানুষ বাঁচতে পারে। থ্যাংক ইউ ফর দ্যাট। ভালো থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ টু। আপনিও ভালো থাকুন। হ্যাঁ, আবার দেখা হবে নিশ্চয়ই। সম্রাট এবং অনুপ এখান থেকে চলে গেলে বিদ্যুৎ এবার কেবিনে প্রবেশ করে। বিদ্যুৎ ঘরে ঢুকে দেখে দুজন আগের মতোই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ নিজের জায়গায় শুয়ে পড়ে। ওকে এখন অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে। এখানে আসার আগেও কিছুক্ষণের জন্য সেখানে গিয়েছিল যেখানে নূপুরের সৎকার হয়েছিল। ও চুপচাপ বসেছিল সেখানে। ওর মনে হয়েছিল ও এমন একটা সমুদ্রের সামনে আছে যে সমুদ্র বিষে কালো হয়ে গিয়েছে। ওকে সেই বিষ সরাতে হবে। ও যদি না সেই বিষ সরাতে পারে তবে তা লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দেবে। নিজের মনের মধ্যে ভাবনা চিন্তা করতে করতে বিদ্যুৎ একজনের দিকে তাকায়। বিদ্যুতের কেমন যেন একটা সন্দেহ হয়। এদের এতক্ষণ তো অজ্ঞান হয়ে থাকার কথা নয়। ও একজনের পায়ে গুলি মেরেছে আর একজনের কাঁধে। এই রকম রক্তক্ষরণ হলে এতক্ষণ ধরে জ্ঞান না থাকাটা অস্বাভাবিক। যার পায়ে গুলি লেগেছে তার কাছে উঠে যায়। হঠাৎই বিদ্যুতের একটু অস্বাভাবিক মনে হয়। ওই লোকটার হাতে হাত রাখে, কিন্তু ওর শরীরে কোনো রকম প্রাণের স্পন্দন পায় না। এটা কি দেখছে ও? এরকম তো হওয়ার কথা নয়। ও সঙ্গে সঙ্গে দ্বিতীয় জনের কাছে ছুটে যায়। দ্বিতীয় জনেরও একই রকম অবস্থা। বিদ্যুৎ আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ছুটে যায় রিসেপশন এরিয়াতে। ডক্টর, ডক্টর, ডক্টরকে পাঠান। আমি যে কেবিনে আছি সেই কেবিনে ইমিডিয়েটলি ডক্টরকে পাঠান। বিদ্যুৎ যে কোনো রকম সাধারণ মানুষ নয় সেটা হসপিটাল কর্তৃপক্ষ ভালোভাবেই জানে। তাই কোনো রকম কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি একজন চিকিৎসককে ওখানে পাঠিয়ে দেয়। দুজনের কারোর মধ্যেই প্রাণের স্পন্দন না পেয়ে ওই চিকিৎসকটি যে হাল ছেড়ে দিয়েছে সেটা বুঝতে বিদ্যুতের কোনো অসুবিধা হয় না। ও চোখে মুখে সন্দেহ লেগে থাকে। কি হয়েছে ডক্টর? আপনাকে এরকম লাগছে কেন? দে আর নো মোর। হোয়াট? আর ইউ ফাকিং কিডিং মি? এরা মরবে কেন? এদের অপারেশন হয়েছিল, এরা ঠিক আছে। আর তাছাড়া এই সামান্য গুলি লাগায় দুজনেই একসঙ্গে মারা যেতে পারে না, কখনোই না। আই এম সরি, কিন্তু সত্যি তো মেনে নিতেই হবে, এরা আর বেঁচে নেই। এক মুহূর্তের জন্য বিদ্যুতের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এইভাবে এত কাছে এসে ওকে হেরে যেতে হলো। তারপর ওর মনে পড়ে সেই চিকিৎসকের কথা যার সঙ্গে ও কথা বলছিল। তার মুখের অভিব্যক্তি একটু অন্যরকম ছিল। ওর মনে হয়েছিল ওই চিকিৎসকটির চোখ যেন ওকে দেখে হাসছে। তাহলে ওই চিকিৎসকটি নৃপেন্দ্রর পাঠানো কেউ নয় তো? কিংবা এরকমও তো হতে পারে ওই সম্রাট। এনাদের ব্লাড স্যাম্পল নিন। বাট বিদ্যুৎ যে কি বলছে তার কিছুই বুঝতে পারছে না এই চিকিৎসকটি। আমার ধারণা এরা মরেনি, এদেরকে মারা হয়েছে। কিভাবে মারা গিয়েছে, কি হয়েছে, আমার প্রত্যেকটা ডিটেল চাই এবং সবটাই কনফিডেন্সিয়ালি হবে। কিন্তু হসপিটাল অথরিটি যদি জানতে পারে আমি উইথাউট পারমিশন কনফিডেন্সিয়ালি কিছু করছি, তাহলে আমার চাকরি চলে যাবে স্যার। আমার লাইসেন্স পর্যন্ত চলে যেতে পারে। বিদ্যুৎ এবার চিকিৎসকটির কলার চেপে ধরে। যেটা বললাম সেটা করুন। আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে আপনার কিচ্ছু হবে না। না হলে হসপিটাল অথরিটি কি করবে আমি জানি না, বাট আই উইল মেক শিওর টু মেক ইউর লাইফ আপসাইড ডাউন। বিদ্যুৎ যেভাবে রণংদেহী মেজাজে আছে তাতেই চিকিৎসকটি আর কিছু বলার সাহস পায় না। ও বিদ্যুতের কথা মতো কাজ করে। চিকিৎসকটি ভয় পেয়ে আছে। এখান থেকে চলে যেতে চাইছে, তবে যেতে পারে না। যাওয়ার সময় বিদ্যুতের গলা শুনে ওকে থেমে যেতে হয়। এরা দুজন যে মারা গিয়েছে সেই কথাটা যেন এই ঘরের বাইরে যেতে না পারে। এদের তো পোস্টমর্টম হবে, তাছাড়া বডি। যেটা বললাম সেটা মাথায় রাখবেন, যেন এদের মৃত্যুর খবর এই ঘরের বাইরে না যায়। এরা বেঁচে আছে, সেভাবেই সব কিছু চলতে থাকবে। কথাটা যদি 5 কান হয় তবে আমি ধরে নেব সেটা আপনি করেছেন। তখন আপনার যা অবস্থা হবে সেটার জন্য আপনি রেডি থাকবেন। চিকিৎসকটি ভয়ে ঘামতে শুরু করে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমা হয়। ও সেই ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে নেয়।
না না, ঠিক আছে ঠিক আছে, বলবো না, আমি কাউকে বলবো না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। গুড, আসুন। চিকিৎসকটি ওখান থেকে চলে গেলে বিদ্যুৎ ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। একটা চাল ওরা চেলেছে, এবার আমার পালা, দেখি কি হয় এবার। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।